গল্প প্রলয়ের শেষাংশে। লেখায় সুমাই তুহা। বিছানায় বিধ্বস্ত অবস্থায় পড়ে আছে প্রহর। তার চোখ দিয়ে অনবরত অশ্রু নির্গত হচ্ছে। গলায় আঁচড়ের দাগগুলো এখনো স্পষ্ট। ঠোঁট কেটে রক্ত পড়ছে। তার পাশেই শুয়ে আছে এক নরপশু তুষার। সে তাকে চেনে না, তবে কিছুক্ষণ আগে এই নরপশুর কাছেই তাকে বিসর্জন দিতে হয়েছে তার ইজ্জত। কিছুক্ষণ পূর্বে নিজের ঘরে বসে আনমনেই চুল চিরুনি করছিল প্রহর। ঠিক তখনই কেউ একজন তাকে পেছনে থেকে জড়িয়ে ধরে চুলের মাঝে নাক ডুবিয়ে দেয়। সে ভাবে এটি হয়তো তার স্বামী দিহান। প্রহর মজা করে বলে, ও সব সময় তুমি শুধু মজা নিয়ে থাকো। আজ রাতটাই তো পেয়েছি শুধু তোমায় নিয়ে মজা করার জন্য। পেছনে থেকে কোনো এক অপরিচিত পুরুষের কণ্ঠ শুনে থমকে দাঁড়ায় প্রহর। তৎক্ষণাৎ সে তার থেকে কিছুটা দূরে গিয়ে পেছনে তাকায়। পেছনে তাকিয়ে সে যাকে দেখতে পায় তাকে দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না প্রহর। সে ভয়ার্ত কণ্ঠে বলে, তুষার তুমি? তুষার নামক ছেলেটি প্রহরের দিকে কিছুটা ঝুঁকে উত্তর দেয়, হ্যাঁ জানো আমি। কেন, তুমি কাকে আশা করেছিলে স্বপ্না? তুমি এখানে কি করছো? আমি তোমার সাথে রাত কাটাতে এসেছি জানো। কি সব আবোল তাবোল কথা বলছো? কেন, তুমি কি ভেবেছিলে সেদিন গ্রামের লোকের হাতে আমাকে ধরিয়ে দিয়ে তুমি বেঁচে যাবে? তুষার কখনো কাউকে ছেড়ে দেয় না, তাই আজ আবারও তোমার ইজ্জত হরণ করতে আমি চলে এসেছি। কথাটি বলেই বাঁকা হাসে তুষার। অন্যদিকে প্রহর দৌড়ে ঘর থেকে বেরিয়ে যেতে চায়, কিন্তু তুষার তার হাত ধরে ফেলে। উপায়ন্তর না পেয়ে প্রহর চিৎকার করে ডাকতে থাকে, দিহান দিহান, আমাকে বাঁচাও দিহান। প্রহরের চিৎকার শুনে সশব্দে হেসে ওঠে তুষার। সে অভিনয় করে বলে, ওগো দিহান শুনছ? আমাকে বাঁচাও, আমাকে ছেড়ে দাও প্লিজ। তুষার চিৎকার করে বলে ওঠে, এই প্রহর, একদম চুপচাপ থাকবি। তোকে ছেড়ে দেব? তোকে ছেড়ে দেওয়ার জন্য কি আমি 1,00,000 টাকা খরচ করেছি? প্রহর অবাক কণ্ঠে জিজ্ঞাসা করে, কিসের 1,00,000 টাকা? তুষার প্রহরের দুহাত চেপে ধরে বলে, তোকে নিয়ে এক রাত কাটানোর জন্য আমি তোর প্রাণপ্রিয় স্বামীকে 1,00,000 টাকা দিয়েছি। সে টাকার বিনিময়ে তোকে আমাকে দিয়েছে। তুষার শেষ করা কথা শ্রবণ হতেই যেন প্রহরের পায়ের তলা থেকে মাটি সরে যায়। দিহান তো তাকে ভালোবাসত, তবে সামান্য টাকার জন্য সে এমনটা কিভাবে করতে পারল? অতঃপর হাজার কাকুতি মিনতি করেও তুষারের হাত থেকে রেহাই পায় না প্রহর। তুষার নরপশুর মতো সারা রাত ভোগ করে প্রহরকে। সকালের দিকে তুষার ঘুমিয়ে যায়। তখন প্রহরের মনে পড়ে যায় তার অতীতের কথা। নিজেকে বাঁচানোর জন্য তুষারকে ধরে দেওয়াই কি তবে তার অপরাধ ছিল? সেই অপরাধের শাস্তি পেল সে আজ। পশ্চিম কৃষ্ণপুর গ্রামের অতি সাধারণ পরিবারের মেয়ে প্রহর। ছোটবেলা থেকেই সে তার চাচা চাচির কাছে পালিত। তার মা বাবাকে সে চিনে না, তবে তার চাচা চাচি তাকে কোনোদিন মা বাবার অভাব বুঝতে দেয়নি। কিন্তু সেই চাচা চাচির একদিনের জন্য শহরে যাওয়াই যেন কাল হয়ে দাঁড়ায় প্রহরের জন্য। ঘুটঘুটে কালো অন্ধকার, চারিদিকে নিস্তব্ধতা বিরাজমান। 16 বছরের কিশোরী প্রহর একাকী বসে আছে নিজের মাটির কুড়ে ঘরে। কিন্তু ভুলবশত সে দরজা লাগাতে ভুলে যায়। সেই ভুলেরই সুযোগ নেয় সেখানকার মাতব্বরের ছেলে তুষার। কিন্তু প্রহরের ভাগ্য ভালো থাকায় সেদিন তুষার তার কোনো ক্ষতি করতে পারে না। প্রহরের চেঁচামেচিতে গ্রামের লোকের কাছে ধরা পড়ে যায় তুষার। সেদিন শেষ রক্ষা হলেও আজ শেষ রক্ষা হয় না প্রহরের। তুষারের উষ্ণ আলিঙ্গনে নিজের ভাবনা থেকে বেরিয়ে আসে প্রহর। তুষার প্রহরের ঠোঁটে কামড় দিয়ে বলে, দেখো সোনা, আজ সকাল হয়ে গেছে। আজ তবে আমি যাই। ইচ্ছে হলে আবারও আমি চলে আসব তোমার কাছে। প্রহর কোনো কথা বলে না, শুধু নীরবে বিসর্জন দেয় অশ্রুকণা। অতঃপর তুষার ঘর থেকে বেরিয়ে যায়। তুষার বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পরই সেখানে মাতাল অবস্থায় আগমন হয় দিহানের। দিহান এসে হাসতে হাসতে প্রহরকে বলে, কেমন লাগলো প্রহর? পুরনো নাগরের সাথে রাত কাটিয়ে মজা পেয়েছ তো?
দিহান বলা কথা যেন সূচ হয়ে ফোটে প্রহরের শরীরে। প্রহর রেগে বলে, তুমি এমনটা কিভাবে করতে পারলে দিহান? নিজের স্ত্রীকে অন্য কারো হাতে তুলে দিতে একবারও খারাপ লাগলো না তোমার? তোমার স্ত্রী হয়ে লজ্জা লাগছে আমার। প্রহরের কথায় রেগে যায় দিহান। সে প্রহরের চুলের মুঠি ধরে রেগে বলে, তোর কি মনে হয় তোকে আমি কেন বিয়ে করেছি? মায়ের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে তোকে আমি এমনি এমনি বিয়ে করিনি প্রহর। আমি সামান্য কর্মচারী, কিন্তু তোকে আমি বিয়ে করেছি এই কর্মচারী থেকে বড়লোক হওয়ার জন্য। বুঝেছিস? দিহানের কথা শ্রবণ হতেই যেন প্রহরের মাথায় আকাশ ভেঙে পড়ে। দিহান তো নিজেই তাকে বিয়ে করতে চেয়েছিল, সবই ছিল অভিনয়। দিহান কি তবে এতই নিখুঁত অভিনয় করতে পারে যার কারণে প্রহর 6 মাসের কিছুই বুঝতে পারেনি? কোনো স্বামী কি সত্যিই তার স্ত্রীকে উপার্জনের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারে? প্রহর দিহানকে উদ্দেশ্য করে বলে, তুমি আমাকে ব্যবহার করে এসব করবে আর আমি সবকিছু মেনে নিব, তা তুমি ভাবলে কিভাবে? দিহান এবার প্রহরের চুলের মুঠি আরো শক্ত করে ধরে। ব্যথায় কুঁকড়ে ওঠে প্রহর। দিহান বলে, তুই মেনে নিবি না তো কি করবি? আমাকে তুই চিনিস না প্রহর। আমার সাথে 6 মাস সংসার করেও তুই আমাকে এক বিন্দু চিনতে পারিসনি। তুই যদি আমার কথায় রাজি না হয়েছিস তোকে মেরে গুম করে দেব, কেউ জানতেও পারবে না। বলেই প্রহরের চুলের মুঠি ধরে পেছনের দিকে ধাক্কা দিয়ে চলে যায় দিহান। নিজেকে সামলাতে না পেরে প্রহরটি টেবিলের পাশে পড়ে যায়। টেবিলের কর্নারে লাগে তার মাথা। মুহূর্তেই গড়িয়ে পড়ে রক্ত। তবুও তাকে দেখার কেউ নেই। কেউ নেই তার। গোসল করে সবেমাত্র বের হয়েছে প্রহর। চুল থেকে এখনো টপটপ করে পানি পড়ছে। আয়নার সামনে গিয়ে দাঁড়াতে এসে দেখতে পায় গলার লাল হয়ে থাকা দাগগুলো। ঠোঁট ফুলে আছে। প্রহরের ভেতর থেকে বেরিয়ে আসে দীর্ঘশ্বাস। তার চাচা চাচি তো তাকে কোনোদিন কোনো কষ্ট দেয়নি, কিন্তু কেন এমন নরপশুর হাতে তুলে দিল? সে তো আপত্তি জানিয়েছিল এই বিয়েতে। তবে কি তারা দেখতে পারেনি দিহানের ভালো মুখোশের আড়ালে থাকা এই নৃশংস চেহারা? তার ভাবনার সুতোয় ছেদ পড়ে তার শাশুড়ি মুশফিকা বেগমের চিল্লাচিল্লিতে। তিনি ঘরের দিকে এগিয়ে আসতে আসতে বলছেন, তোর কি আজ সকাল হয়নি? রান্না বান্না করতে হবে না তোর? আমার ছেলেটা কি খেয়ে কেটে যাবে? সারারাত নাগরের সাথে থেকে সংসারের কথা ভুলে গিয়েছিস? প্রহর মিছু স্বরে উত্তর দেয়, এই তো মা যাচ্ছি। এই তুই ভুলেও তোর ওই মুখে আমাকে মা ডাকবি না। তোর মতো মেয়ের মা হওয়ার আগে আমার যেন মৃত্যু হয়। দিহান হুট করে ঘরে এসে টিটকারি করে বলে, মা ওকে তুমি আর বকাবকি করো না। সারারাত অনেক ব্যস্ত ছিল ও, তাই দেরি হয়ে গেছে। মুশফিকা বেগম একগাল হেসে বলেন, তা যা বলেছিস বাবা। প্রথমে তো তুই এই মেয়েকে বিয়ে করেছিলি বলে তোর উপর আমার কত রাগ হয়েছিল। প্রতিবেশীরা কত মন্দ কথা শুনিয়েছিল আমাকে, কিন্তু আমি তো জানতাম না তোর আসল উদ্দেশ্য এটা। আচ্ছা মা, আমি যাচ্ছি। খেয়ে যাবি না? বাইরে খেয়ে নেব, বলেই চলে যায় দিহান। মুশফিকা বেগম চোখ গরম করে প্রহরকে বলে, নটির বাচ্চা, তোর জন্য আমার ছেলেটা না খেয়ে চলে গেল। প্রহর এবার প্রত্যুত্তরে বলে, আপনাকে কি আল্লাহ হাত দেয়নি? আপনি কি করলেন? রান্না করে খাওয়াতে পারেননি আপনার আদরের ছেলেকে? প্রহরের কথায় তার দিকে তেড়ে আসেন মুশফিকা বেগম। গালে ঠাস করে একটা থাপ্পড় দিয়ে বলে, তুই নটি আমার সাথে মুখে মুখে তর্ক করিস? বের হ ঘর থেকে। চোখের কোণের পানি মুছে রান্নাঘরে চলে যায় প্রহর। এই হয়তো ছিল তার ভবিতব্য। ছোট থেকেই পোড়াকপাল নিয়ে জন্মিয়েছে সে। তার ভাগ্য কতই বা ভালো হবে। রান্না শেষ হতেই প্রহর মুশফিকা বেগমকে ডাকে খাওয়ার জন্য। মুশফিকা বেগমকে খেতে দিয়ে প্রহর নিজে খেতে বসে। প্রহরকে খেতে দেখেই মুশফিকা বেগম বলেন, তুই খেতে বসছিস কেন? আমাকে খিদে লেগেছে তাই খেতে বসছি। কেন, আমি কি খেতে পারবো না? তোর মতো নটিরও মেয়ের সাথে আমি খেতে বসবো? আপনি খেতে না পারলে উঠে চলে যান। কি হহ?
কি বললি তুই? তোর জন্য আমি ভাত ছেড়ে চলে যাব? দেমাগ দেখাচ্ছিস আমাকে? প্রহর মুশফিকা বেগমের কথার প্রত্যুত্তর না করেই খাওয়ায় মনোযোগ দেয়। এতে মুশফিকা বেগম আরও রেগে যান। তিনি প্রহরের দিকে এগিয়ে গিয়ে তার মাথা ভাতের প্লেটের উপরে চেপে ধরে। প্রহর তাকে সরানোর চেষ্টা করলেও সে ব্যর্থ হয়। মুশফিকা বেগম বলে, নটি তো না খিদে পেয়েছিল? নে এখন খা, পেট ভরে খা। ঠিক তখনই তাদের বাড়ির কলিং বেল বেজে ওঠে। মুশফিকা বেগম প্রহরকে ছেড়ে দিয়ে বলেন, যাকে এসেছে দেখ। প্রহর তার কথা মতো চলে যায় দরজা খুলে দিতে, কারণ সে যদি এখন তার কথা না শুনে তবে সে তার গায়ে হাত তুলতেও কার্পণ্য করবে না। প্রহর দরজা খুলতেই দেখতে পায় তার খালা শাশুড়ি দাঁড়িয়ে। প্রহর তাকে দেখে সালাম দেয়, কিন্তু তিনি সালামের উত্তর না দিয়েই নাক ছিটকে বলে, সর তো দরজার সামনে থেকে। বাড়িতে এসে প্রথমেই এমন মুখপুরীর মুখ দেখলাম, না জানি সারাদিন কেমন যাবে। সর এখান থেকে। প্রহর সরে যেতেই তিনি ঘরের ভেতরে চলে যান। অথচ প্রহরের জামা যে ভাত তরকারি দিয়ে মেখে আছে তিনি একবারও জিজ্ঞেস করলেন না কেন মেখে আছে, কেন সবাই তার সাথে এমন করে, তাদের সমাজটা কেন এত নিষ্ঠুর। তার তো কোনো দোষ ছিল না, তবে সে কেন অন্য কারো দোষের ভার বয়ে বেড়াচ্ছে? কেন সবাই তাকে দেখলে নাক ছিটকে দূরে সরে যায়? তার চাচা চাচির মতো কি আর কেউ নেই যে তাকে ভালোবাসবে? রাতের আধার নেমেছে অনেক আগেই। অন্ধকার রুমে একাকী বসে আছে প্রহর। এই 6 মাসে দিহানের প্রতি তার ভালোবাসা জন্মে গিয়েছে। কিন্তু দিহান কি করছে এসব? একজন স্বামীর দায়িত্ব তার স্ত্রীকে নিরাপদে রাখা। স্বামীর কাছেই স্ত্রীরা নিরাপদ। কিন্তু প্রহরের ক্ষেত্রে ঘটছে তার ব্যতিক্রম। কলিং বেলের আওয়াজে ভাবনা থেকে বেরিয়ে আসে প্রহর। কিন্তু গেট খুলে দিয়ে সে যা দেখে তার জন্য মোটেও প্রস্তুত ছিল না সে তো সত্যিই দিহানকে ভালোবেসেছিল, তবে দিহান কেন এসব করছে? না হয় কাল রাতে একটা ভুল করেছে, তাকে তো ক্ষমা করে দিত প্রহর। কিন্তু আজ এ কি করল দিহান? তবে কি প্রহরের জীবন এখন পুরোটাই নরকে পরিণত হবে? প্রহরের সামনে দাঁড়িয়ে আছে দিহান। তার ঠিক পাশেই দাঁড়িয়ে আছে লাল বেনারসি পরিহিতা এক মেয়ে। প্রহরের বুঝতে দেরি নেই কে সেই মেয়ে। তবুও সে দিহানকে জিজ্ঞেস করে, দিহান, কে এই মেয়ে? দিহান হাসতে বলে, তুই কি সত্যিই বুঝতে পারছিস না কেউ? পাশ থেকে মেয়েটি বলে ওঠে, উফ বেবি, তুমি কেন কষ্ট করতে যাচ্ছ? আমি নিজেই আমার পরিচয় দিচ্ছি। অতঃপর সে প্রহরের উদ্দেশ্যে বলে, শোন, আমার নাম ইরানা। এই দেখতে পাচ্ছিস দিহানকে? আমি হলাম দিহানের একমাত্র বউ। ইরানার কথার উত্তরে প্রহর বলে, তুমি দিহানের একমাত্র বউ, তবে আমি কে? তুই কে? তুই হলি একজন পতিতা। তুমি কিন্তু তোমার সীমানা অতিক্রম করে ফেলছ। মুখ সামলিয়ে কথা বলো। ইরানা নেকামি করে বলে, বাবু দেখো আমার সাথে কিভাবে কথা বলছে। দিহান প্রহরের চুলের মুঠি ধরে বলে, তুই পতিতা নয়তো কি তুই? হ্যাঁ, মা যেমন নষ্টা তেমনি নষ্টা তুই। বিয়ের আগে কতজনের সাথে কি করেছিস তা কে জানে। দিহান, আমাকে ছেড়ে দাও। দিহান প্রহরের চুলের মুঠি ছেড়ে দিয়ে বলে, নে ছেড়ে দিয়েছি, কিন্তু একটা কথা মাথায় রাখিস, ইরানার সাথে গলা উঁচু করে কথা বলার সাহস ভুলেও দেখাবি না। ওর প্রত্যেকটা কথা মেনে চলবি। তাদের কথোপকথনের মাঝেই সেখানে উপস্থিত হয় মুশফিকা বেগম ও তার বোন। মুশফিকা বেগম বলেন, কি হয়েছে এখানে এত চিল্লাচিল্লি কেন? কেউ কিছু বলার পূর্বেই তিনি অবাক স্বরে বলে ওঠেন, ও মাগো, এই সুন্দরী মেয়েটাকে দিহান? আমার পুত্রবধূ বুঝি? হ্যাঁ মা, দেখো তো তোমার পছন্দ হয়েছে কিনা। এমন চাঁদের মতে সুন্দর মেয়েকে পছন্দ হবে না? এইবার তুই একটা সুন্দর মেয়ে পেয়েছিস। প্রথমবার কি মুখপুরি মাইয়াকে নিয়ে আসছিলি? উফ মা, ওকে কেন এনেছিলাম তুমি তো জানোই। যাই হোক, বাদ দে। এই নটি সর দরজার সামনে থেকে। আয় তোরা ভেতরে আয়। তাদের আনন্দ উল্লাস দেখে কষ্টে এক দৌড়ে ঘরে চলে যায় প্রহর।
ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিয়ে এসে ধপ করে মাটিতে বসে পড়ে। এ কি হলো তার সাথে? তার চাচা চাচি তো তার সুখের জন্য তাকে বিয়ে দিয়েছিল দিহানের সাথে। নিরাপদ স্থান ভেবে তুলে দিয়েছিল দিহান। আজ সেই দিহান কত বড় বিশ্বাসঘাতকতা করলো তারা কি তা দেখতে পারছে? এসব ভাবতে ভাবতে প্রহরের মনে পড়ে যায় তার অতীতের কথা। 6 মাস পূর্বে বিকেলে একাকী ঘরে বসে গল্পের বই পড়ছিল প্রহর। তৎক্ষণাৎ তার চাচি তার ঘরে প্রবেশ করেন। তিনি প্রহরকে বলেন, মা তুই তাড়াতাড়ি একটু সুন্দর একটা শাড়ি পর। কিন্তু কেন চাচি? তোকে আজ পাত্রপক্ষ দেখতে আসবে। পাত্রপক্ষ? হুম। কিন্তু চাচি। কোনো কিন্তু না। তুই রেডি হ মা। আমরা যা করব তোর ভালোর জন্যই করব। বলেই সেখান থেকে চলে যান তার চাচি। প্রহর একাকী কিছুক্ষণ বসে থাকে। অতঃপর সেভাবে দেখতে আসলেই তো আর বিয়ে হয়ে যাবে না, এটি ভেবে নিজেকে ধাতস্থ করে প্রহর। সন্ধ্যাবেলায় হাজারো সংকোচ নিয়ে এসে হাজির হয় পাত্রপক্ষের সামনে। নীল শাড়িতে তাকে অপরূপ সুন্দর লাগছে। তার সৌন্দর্য যেন আজ দ্বিগুণ হয়ে গেছে। প্রহরের আগমনে হাসি ফুটে ওঠে মুশফিকা বেগমের মুখে। ছবিতে যেমন দেখেছে বাস্তবেও যে ঠিক তেমনই সৌন্দর্যের অধিকারী প্রহর তা কল্পনার বাইরে ছিল তার। সে মূলত প্রহরের সৌন্দর্যে মুগ্ধ হয়েই তাকে দেখতে এসেছে। সে প্রহরকে বলে, বসো মা বসো। তোমাকে অনেক সুন্দর লাগছে। তুমি যে এত সুন্দর তা আমি কল্পনাও করিনি। প্রহর পাশে থাকা একটি চেয়ারে বসে পড়ে। মুশফিকা বেগম ছেলে দিহানের দিকে তাকালে দিহান সম্মতিসূচক ইশারা দেয়। ছেলের সম্মতি পেয়ে তিনি কথোপকথন শুরু করেন। মা, তোমার নাম কি? প্রহর। আমার নাম প্রহর। তোমার মা বাবার নাম কি? তারা কোথায় থাকেন? দীর্ঘশ্বাস নিয়ে উত্তর দেয় প্রহর। নেই, আমার মা বাবা নেই। আমি দুঃখিত মা, আমি জানতাম না তোমার মা বাবা মৃত। মৃত না তারা। তবে? আমি জানি না তাদের কি হয়েছে, কই রয়েছে তারা। আমি জানি না কিছুই। পাশ থেকে প্রহরের চাচি বলে উঠেন। প্রহরের মা বাবার পরিচয় আমরা কেউই জানি না। ওকে আমরা আজ থেকে 18 বছর পূর্বে একটি নর্দমার পাশে কুড়িয়ে পেয়েছি। প্রহরের চাচির বাক্যপ্রয়াস শ্রবণ হওয়া মাত্র মুশফিকা বেগমের মাথায় যেন বজ্রপাত হয়। এ কোন সত্যির মুখোমুখি মুশফিকা বেগম? উত্তেজিত কণ্ঠে বলে ওঠেন তিনি। এমন জারজ মেয়েকে তো আমি আমার বাড়ির কাজের লোকও বানাবো না। আর তুমি কি না আমার একমাত্র ছেলের বউ হওয়ার স্বপ্ন দেখো? কার না কার পাপের ফসল তোমাকে বানাবো আমি আমার ছেলের বউ? এখানে তো প্রহরের কোনো দোষ নেই আপা। আপনি কেন ওকে এভাবে বলছেন? মা বাবার পরিচয়ের আগে ওর আসল পরিচয় ও একজন মানুষ। চোরের মায়ের বড় গলা। আপনারা কেন আমাদের কাছে গোপন করেছেন ও একটা জারজ সন্তান? ওকে বাড়ির বউ করে নিয়ে গেলে সমাজ কি বলবে? আমি কি বলবো সমাজকে? আমি কি বলতে পারবো আমার ছেলের বউয়ের মা বাবার পরিচয় নেই? সে জারজ? যদি গোপন করার ইচ্ছেই থাকতো তবে আপনাকে এখন বলতাম না সত্যটা। চুপ থাকেন আপনি। দিহান উঠো এখানে আর এক মুহূর্তও না। কিন্তু দিহানের কথায় অবাক হয়ে যায় সকলে। সে বলে, না মা, আমি প্রহরকেই বিয়ে করব। দিহান, আমি যখন বলেছি আমি এমন জারজ সন্তানকে আমার বাড়ির বউ করে ঘরে তুলব না তখন তোমাকে আমার কথাই শুনতে হবে। দিহান মায়ের কথার কোনো উত্তর না দিয়েই প্রহরের চাচা চাচি উদ্দেশ্যে বলেন, আমি প্রহরকেই বিয়ে করব। সে জারজ কিন্তু এতে তার কোনো দোষ নেই। আপনারা বিয়ের ব্যবস্থা করুন। কালই আমি ওকে ঘরোয়াভাবে বিয়ে করে নিয়ে যাব। দিহানের কথায় হাসি ফুটে প্রহরের চাচা চাচির মুখে। অতঃপর বিয়ের সকল কথাবার্তা ঠিক করে দিহান ও তার মা চলে যায় প্রহরের বাড়ি থেকে। এশার নামাজ পড়ে মনমরা হয়ে বসে আছে প্রহর। আজ বিকেল থেকে তার সাথে যা যা হচ্ছে সবই যেন তার কাছে স্বপ্ন মনে হচ্ছে। সে এই বিয়ে করতে চায় না। কিন্তু কি করবে সে?
চাচা চাচির মুখের উপর দিয়ে কোনো কথা বলতে পারছে না সে। রক্তের সম্পর্ক না থাকা সত্ত্বেও ছোট থেকে তাকে অনেক কষ্ট করে বড় করেছে তারা। তার ভাবনার মাঝেই তার গায়ে একটা ইটের টুকরো এসে লাগে। ইটের টুকরো নিয়ে প্রহর দেখতে পায় তাতে একটি কাগজের টুকরো, যাতে লেখা ছিল, প্রহর বাসারের পাশে চলে এসো, আমি অপেক্ষা করছি তোমার জন্য। লেখাটি পড়ে বুঝতে বাকি রই না প্রহরের যে এটি তার প্রিয় মানুষ। হয়তো সে তার বিয়ের খবর জানতে পেরে এখানে এসেছে। কিন্তু প্রহর গিয়ে তাকে কি বলবে, কি উত্তর দেবে তার প্রশ্নের? জোছনার আলোয় আলোকিত চারিদিক, চারিদিকে বইছে হিমেল হাওয়া। কিন্তু এই হিমেল হাওয়া মন শীতল করে দিতে পারছে না চিত্রাঙ্গন চৌধুরীর। তার মনের ভেতরে বাসা করে নিয়েছে এক অজানা ভয়। প্রিয় মানুষকে হারানোর বেদনা যে অসহনীয়। চিত্রাঙ্গন কখনোই চায় না এই বেদনার সম্মুখীন হতে। সে চায় পূর্ণতা, ভালোবাসার পূর্ণতা। পশ্চিম কৃষ্ণপুরের স্বনামধন্য ব্যক্তিদের মধ্যে একজন চৌহান চৌধুরী। তারই একমাত্র পুত্র চিত্রাঙ্গন। ছোট থেকে সে অত্যন্ত শান্ত স্বভাবের। তবুও একদিন এই শান্ত ছেলেটির মনকে উতলা করে দেয় প্রহর। অজান্তেই চিত্রাঙ্গন ভালোবেসে ফেলে প্রহরকে। প্রহরও যে কবে চিত্রাঙ্গনের ভালোবাসার মায়া পড়ে যায় তা সে জানে না। তবে আজ কি সবই ভুল, সবই মিথ্যে? বাসারের পাশে সামনাসামনি দাঁড়িয়ে আছে প্রহর ও চিত্রাঙ্গন। নীরবতার বাঁধ ভেঙে চিত্রাঙ্গন বলে, প্রহর, শুনলাম আগামীকাল তোমার বিয়ে। প্রহর কণ্ঠে গাম্ভীর্যভাব এনে বলে, যখন জানোই তখন আমাকে এখানে ডেকেছ কেন? আমার সাথে এমনটা কেন করলে? আমার বাড়ি থেকে বিয়ে ঠিক করেছে। আমার কিছু করার নেই। তোমার কিছু করার নেই? তোমার কথা শুনে তো মনে হচ্ছে তুমি ইচ্ছে করেই কিছু করছো না। এত রাতে বাহিরে তোমার সাথে কথা বলা সম্ভব নয় চিত্রাঙ্গন। আমি যাচ্ছি। এতে দিন তো ঠিকই সব সম্ভব হয়েছিল প্রহর। তোমার মাথায় রাখা উচিত কালকে থেকে আমি অন্য কারো ঘরের বধূ হয়ে যাব। এখন এসব কথা বলা নিছকই পাগলামি। প্রহর, কথা বাড়িয়ে লাভ নেই। চিত্রাঙ্গন কাঁদো কাঁদো কণ্ঠে প্রহরকে বলে, প্রহর প্লিজ আমায় ছেড়ে যেও না। চলো আমরা পালিয়ে যাই। তুমি যা চাইবে আমি তাই দেব। কোনো কিছুর অপূর্ণতা থাকবে না তোমার জীবনে। চিত্রাঙ্গন, তুমি জানো আমার বাবা মা নেই। ছোট থেকে চাচা চাচির কাছে পালিত। এখন তাদের সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করতে পারবো না। এছাড়াও কি প্রহর? এছাড়াও আমার জীবনে এমন একটি সত্য আছে যা জানলে তুমি হয়তো আমাকে গ্রহণ করবে না। কথাটি বলেই সেখান থেকে দৌড়ে চলে যায় প্রহর। চিত্রাঙ্গন পেছনে থেকে অনেকবার ডাকলেও পেছনে ফিরে তাকানোর সাহস হয় না প্রহরের। বুক ফেটে কান্না আসে তার। সে কিছুতেই নিজেকে সামলাতে পারছে না। ঘরে এসে দরজা বন্ধ করে দিয়েই সে ধপ করে মাটিতে বসে পড়ে। চিৎকার করে চিত্রাঙ্গনকে বলতে ইচ্ছে করছে, ভালোবাসি তোমায় চিত্রাঙ্গন, আমিও তোমায় ছেড়ে থাকতে পারবো না। কিন্তু সে অপারগ। চোখের কোণের পানি মুছে শুয়ে পড়ে প্রহর। কিন্তু অবাধ্য চোখ থেকে এখনো পানি পড়ছে অনবরত। কিছুক্ষণ পূর্বে, চাচি তোমার সাথে আমার কিছু কথা আছে, একটু ঘরে আসবে? তুই যা, আমি যাচ্ছি। ঘরে এসে চাচির আসার অপেক্ষা করে প্রহর। কিছুক্ষণের পরই ঘরে আসে তার চাচি। সে তাকে কিছু বলতে যাবে তার আগেই তার চাচি বলে, তুই কি বলার জন্য আমাকে ডেকেছিস আমি জানি। তুই আমাকে চিত্রাঙ্গের কথা বলবি তাই তো? তুমি কিভাবে জানলে চাচি? আমরা তোকে অনেক ভালোবাসি প্রহর। আমরা কখনোই চাই না তুই কষ্টে থাক। তুই সুখে থাকলে আমরা দুজন মরে গেলেও কোনো চিন্তা থাকবে না। যেদিন থেকে তোকে আমরা পেয়েছি সেদিন থেকে আমরা কখনো তোকে নিজের সন্তান ব্যতীত অন্য কোনো কিছু ভাবিনি। কিন্তু সেদিন যখন আমরা তোকে পাই তোকে দেখেই বোঝা যাচ্ছিল তোর মা কিংবা বাবা তোকে স্বেচ্ছায় ওই নর্দমায় ফেলে গিয়েছিল। তা দেখে আমাদের বুঝতে বাকি রই না তুই জারজ সন্তান। আমাদের কাছে তোর একমাত্র পরিচয় তুই আমাদের মেয়ে। কিন্তু তোর বিয়ে দেওয়ার ক্ষেত্রে আমরা কোনো কিছু লুকাতে চাইনি।
তাই তোকে দেখতে আসলেই আমরা বলে দেই এই কথা। আমাদের সমাজে এমন মানুষ নেই বললেই চলে যারা এমন মানুষকে বিয়ে করতে চায়। সেখানে ছেলেটি তার মায়ের বিরুদ্ধে গিয়ে তোকে বিয়ে করতে রাজি হয়েছে। তুই আর এ বিয়েতে না করিস না এ বিয়েতে। আমি জানি তুই চিত্রাঙ্গনকে ভালোবাসিস। আমি এটাও জানি সে অনেক ভালো মনের একজন ছেলে। কিন্তু সে তো জানে না তোর জীবনের অপ্রিয় সত্যটা। সে যদি এটি জেনে তোকে গ্রহণ না করে তখন? আমরা যা করছি সবকিছু ভেবেই করছি। কিন্তু তোর যদি মনে হয় আমরা ভুল করছি তাহলে তুই চিত্রাঙ্গনের হাত ধরে বেরিয়ে যা। আমাদের কোনো অভিযোগ থাকবে না তোকে নিয়ে। কখনো মনে হলে দেখা করতে চলে আসিস। আমাদের ঘরের দরজা সর্বদা খোলা থাকবে তোর জন্য। কথাগুলো বলতে বলতে তার চোখ দিয়ে গড়িয়ে পড়ে পানি। এতক্ষণ নিজেকে আটকিয়ে রাখতে পারলেও এখন আর নিজেকে আটকিয়ে রাখতে পারে বা প্রহর। সে তার চাচিকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ওঠে। কাঁদতে কাঁদতে বলে, চাচি তোমরা যা বলছো তাই হবে। আমি ওই ছেলেকেই বিয়ে করব। পরের দিন দিহানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় প্রহর। দূর থেকে তাদের এক নজর দেখে চলে যায় চিত্রাঙ্গন। বিদায় শেষে শ্বশুরবাড়িতে চলে যায় প্রহর। কিন্তু সেখানে গিয়ে সে সম্মুখীন হয় মুশফিকা বেগমের কথার মারপ্যাচের, অনবরত অত্যাচারের। কিন্তু কিছুদিন যেতেই দিহাবের ভালোবাসায় মুগ্ধ হয়ে সে মুশফিকা বেগমের কথাকে এড়িয়ে চলে। মুশফিকা বেগমের চিৎকারে নিজের ভাবনা থেকে বেরিয়ে আসে প্রহর। কতই না সুন্দর ছিল তার অতীত। কিন্তু দিহান নষ্ট করে দিলে সব। নষ্ট করে দিল তার সুখের সংসার। মুশফিকা বেগম আবারও চিৎকার করে বলে উঠে, এই নটিরও বাচ্চা তোকে কখন থেকে ডাকছি শুনতে পারছিস না? দরজা লাগিয়ে দিয়ে ঘরে বসে আছিস কেন? এই ঘর এখন থেকে আর তোর না। এই ঘর আমার নতুন বৌমার। তুই এখন থেকে চিলেকোঠার ঘরে থাকবি। তোর মতো মেয়েকে তো মানুষ চিলেকোঠায় ঠাঁই দিবে না। বের হ ঘর থেকে, মুখ পড়ি। শাশুড়ির কথা শ্রবণ হতেই বাস্তবে ফিরে আসে প্রহর। তার হাত পা কাঁপছে। চোখের বাঁধ ভেঙে গেছে। চাচা চাচির কথায় ভালোবাসার মানুষকে ত্যাগ করে যার হাত ধরল সেই কিনা তার সাথে প্রতারণা করল। মুশফিকা বেগম আবারও বাহির থেকে চিৎকার করে উঠে, এই বেশ্যা গেট না খুললে তোকে আজ জ্যান্ত কবর দেব। মুশফিকা বেগমের অকথ্য ভাষায় গালাগালি সহ্য করতে না পেরে দরজা খুলে দেয় প্রহর। দরজা খুলে দিতেই প্রহরের দিকে তেড়ে আসে দিহান। সে গায়ের সর্বোচ্চ শক্তি দিয়ে প্রহরের গালে থাপ্পড় মারে। তাল সামলাতে না পেরে পড়ে যায় প্রহর। সেখান থেকে চুলির মুঠি ধরে তাকে দাঁড় করিয়ে বলে, বান্দির বাচ্চা তোকে কতক্ষণ থেকে মা ডাকছে কানে ঢোকেনি? এতক্ষণ কোন নাগরের কথা ভাবছিলি? প্রহরও আর সহ্য করতে না পেরে বলে, আমার ঘরে আমি বসে থেকে যার কথা ইচ্ছা তার কথা ভাববো তাতে তোর কি? এই তুই কি বললি? আর একবার বল। যা বলেছি ঠিক বলেছি। তোর রাখতে ইচ্ছা না হলে আমাকে তালাক দে। নটিরও বাচ্চা তোর মায়ের মতে নটি বানানোর আগ পর্যন্ত তোকে আমি ছাড়ছি। আগে টাকা কামাই তারপর দেখা যাবে তোকে ছাড়ব কিনা। আমি থাকবো না তোর বাড়িতে। তোর মতো মেয়েকে কে আশ্রয় দেবে? আমি ইরানার সাথে সংসার করব আর তুই সেই সংসারের আয় যোগাবি, বুঝেছিস? মা ওকে গেস্টরুমে রেখে আসো। এতক্ষণ চুপ করে থাকলেও ছেলের কথায় মুখ বাঁকিয়ে মুশফিকা বেগম বলে, এই বেশ্যাকে গেস্টরুমে রাখার কি দরকার? যা বলছি তাই করো। কাস্টমার আসবে। প্রহরকে ধাক্কা মেরে ঘর থেকে বের করে দেয় দিহান। মুশফিকা বেগম ও তার বোন তাকে রেখে আসে গেস্টরুমে। ঘরে যেতেই বুক ফেটে বেরিয়ে আসে তার কান্না। সে চিৎকার করে বলে উঠে, কেন তোমাদের পাপের দা আমি সারা জীবন বয়ে বেড়াবো? কেন মা বাবা? কেন? তোমাদের পরিচয় আমি জানি না। কিন্তু তোমাদের জন্যই আমার সংসারে আজ আমার এই অবস্থা। আমার স্বামী নিজ হাতে আমাকে পরপুরুষের হাতে তুলে দিচ্ছে। তোমরা কেন এমন করেছ আমার সাথে? দায়িত্ব নিতে যখন পারবেই না তখন কেন ভ্রূণ থাকা অবস্থায় মেরে ফেলেনি আমায়? কেন দেখিয়েছ দুনিয়ার আলো? তোমরা হয়তো আজ সুখেই আছো, ভালোই আছো। কিন্তু আমি নেই সুখী। তোমার ভুলের দায়ে আমি আজ সকলের কাছে জারজ নামে পরিচিত।
আমার স্বামীর কাছে আমি বেশ্যা। কিছুক্ষণের মাঝেই ঘরে প্রবেশ করে এক অপরিচিত পুরুষ। বয়স খুব বেশি না, তার গা থেকে আসছে মদের গন্ধ। সে ঘরে প্রবেশ করেই বাঁকা হাসে। প্রহর তার কাছ থেকে রক্ষা পাওয়ার জন্য বেলকনিতে ছুটে যায়, কিন্তু বেলকনির দরজা বন্ধ করার পূর্বেই সেখানে উপস্থিত হয় ওই অপরিচিত পুরুষ। সে বাঁকা হেসে বলে, রোমাঞ্চ করার জন্য বুঝি তুমি বেলকনিতে এসেছ? আচ্ছা, সমস্যা নেই, তুমি যেভাবে চাইবে সেভাবেই সব হবে। প্লিজ দয়া করুন, আমাকে ছেড়ে দিন। আমি আপনার ছোট বোনের মতো। তুই কি পাগল? আমার বোনের সাথে নিজের তুলনা দিচ্ছিস? আমার বোন কি তোর মতো বেশ্যা? আমাকে ছেড়ে দিন প্লিজ। অপরিচিত পুরুষটি প্রহরের কোমরে হাত দিয়ে তাকে নিজের সাথে মিশিয়ে নিয়ে বলে, তোমাকে ছেড়ে দিলে যে আমার কষ্টের উপার্জিত টাকা নষ্ট হয়ে যাবে। তা কি করে করি আমি বলো? চলো ঘরে যাই। প্রহরের আর বুঝতে বাকি রইল আজ আবারও সে দ্বিতীয়বারের মতো ধর্ষিত হবে। হাজার কাকুতি মিনতি করলেও কেউ আসবে না তাকে বাঁচানোর জন্য। কেউ নেই তার, কেউ না। ফরের আজান কানে আসতেই শোয়া থেকে উঠে বসে প্রহর। সে অনুভব করে তার পুরো শরীরে বিন্দুমাত্র সুতো নেই। পাশে তাকাতেই দেখতে পায় খালি গায়ে শুয়ে থাকা এক পুরুষকে। মুহূর্তেই তার মনে পড়ে যায় গতকালের কুৎসিত ঘটনার কথা। প্রহর উঠে গোসল করে ফজরের নামাজ আদায় করে নেয়। তারপর সে চলে যায় রান্নাঘরে রান্না করার জন্য, কারণ সময়মতো রান্না না হলে তাকে আবারও মার খেতে হবে। তার শরীরে হয়তো এমন কোনো অংশ নেই যেখানে মারের দাগ নেই। প্রতিদিনই তাকে মার খেতে হয় দিহান নয়তো মুশফিকা বেগমের হাতে। সবেমাত্র রান্না হয়েছে প্রহরের, তৎক্ষণাৎ সে শুনতে পারে কারো কণ্ঠ, মিস্টার দিহান, মিস্টার দিহান। চিৎকার করতে করতে বেরিয়ে আসে অপরিচিত সেই পুরুষ। সে প্রহরকে দেখে তার সাথে কোনো কথা না বলেই আবারও বলে, মি দিহান, আপনি কি শুনতে পারছেন? বাইরের চিৎকার চেঁচামেচিতে ঘুম ভেঙে যায় দিহানের। সে উঠতে চাইলেই অনুভব করে ইরানা তাকে জড়িয়ে ধরে আছে। সে আদুরে কণ্ঠে ইরানাকে ডাকে, ইরানা, আমাকে ছেড়ে দেও। বাইরে কেউ আমাকে ডাকছে। ইরানা মুচকি হেসে ছেড়ে দেয় দিহানকে। আচ্ছা, তুমি যাও, আমি ফ্রেশ হয়ে যাচ্ছি। দিহান বেরিয়ে যায় বাইরে। সে যেতেই সেই পুরুষটি বলে ওঠে, আপনি কি আমার থেকে টাকা নেওয়ার সময় বলেছিলেন আমার সাথে আপনি মেয়েটিকে ফজর পর্যন্ত থাকতে দিবেন? আপনি এমন রেগে আছেন কেন? শান্ত হন। কিভাবে শান্ত হব আমি? আমি আজ পর্যন্ত যতগুলো মেয়ের সাথে রাত কাটিয়েছি সবার সাথে সকাল 10টা পর্যন্ত থেকেছি। আর এই মেয়ে ফজর পর চলে এসেছে। আপনি এক্ষুনি আমার দেওয়া 50,000 টাকা থেকে 10,000 টাকা ব্যাক দেন। আপনি এসব কি বলছেন? আমি কেন আপনাকে টাকা দিব? এই মিয়া, তুই দেহ ব্যবসা সম্পর্কে জানিস? এক্ষুনি টাকা বের কর, নয়তো ঘাড় ধরে তোকে বাইরে বের করে সবাইকে তোর আসল চেহারাটা দেখিয়ে দেব। দিহান কথা না বাড়িয়ে 10,000 টাকা দিয়ে দেয় তাকে। সে চলে যাওয়ার পূর্বেই সেখানে উপস্থিত হয় ইরানা। ইরানার দিকে কোনো জোরে তাকায় অপরিচিত ব্যক্তিটি। দিহান ইরানাকে বলে, ভিতরে যাও। কিন্তু দিহান, ইরানা, আমি তোমাকে ভিতরে যেতে বলেছি। ইরানা ভিতরে চলে যেতেই লোকটি দিহানকে বলে, এই মালটাও কিন্তু ভারী সুন্দর। একে এক রাতের জন্য পেলেও মন্দ হবে না। এর সাথেও এক রাত থাকতে চাই। কত টাকা নিবি তুই? এই মালটাও কিন্তু ভারী সুন্দর। একে এক রাতের জন্য পেলেও মন্দ হবে না। এর সাথেও এক রাত থাকতে চাই। কত টাকা নিবি তুই? আপনাকে আমি আপনার টাকা দিয়ে দিয়েছি, আপনি আসতে পারেন। দিহানের কথায় লোকটি চলে যায়। যাওয়ার আগে মুখ ভেঙচে বলে, এক বউকে বেঁচে খাচ্ছে, আর এই বউয়ের কথা বলছি তাই গায়ে ফুটে গেছে। এই বউকেও আমার বেডে এনেই ছাড়ব। লোকর চলে যেতেই দিহান প্রহরের দিকে তেড়ে আসে। প্রহরের হাত ধরে পেছনের দিকে অনেক জোরে ধাক্কা দেয়। প্রহর তাল সামলাতে না পেরে মাটিতে পড়ে যায়। সে মাথা তুলে বলে, সমস্যা কি তোর?
এই সকালবেলা আমার উপরে চড়াও হয়েছিস কেন? চড়াও হয়েছি কেন? থামো, দেখাচ্ছি কেন চড়াও হয়েছি। নিজের বাক্যপ্রয়াস শেষ করেই পাশে থাকা গরম প্রেসার কুকার নিয়ে এগিয়ে যায় প্রহরের দিকে। দিহানের এমন ব্যবহারে ভয় পেয়ে যায় প্রহর। সে কিছু বলার পূর্বেই দিহান গরম প্রেসার কুকারটি প্রহরের হাতের সঙ্গে চেপে ধরে। সঙ্গে সঙ্গে ব্যথায় কুঁকড়ে ওঠে প্রহর। সে দিহানের হাত থেকে নিজের হাত ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু পুরুষালী বাহুডোরের সাথে সে পেরে ওঠে না। প্রহর অস্পষ্ট স্বরে বলে, ছেড়ে দে আমায় জানোয়ার। কি বললি তুই? যা সত্য তাই বলেছি আমি। সত্যবাদী হওয়ার পরিণাম বের করছি তোর। প্রহরের হাত ছেড়ে দেয় দিহান। তার হাত পুড়ে গেছে অনেকটা, কিন্তু সেই পোড়া হাত দেখেও মায়া জন্মায় না দিহানের মনে। সদ্য করে রাখা ফুটন্ত চা এনে ঢেলে দেয় প্রহরের পোড়া স্থানে। সঙ্গে সঙ্গে প্রহরের হাতের জ্বালাপোড়া বৃদ্ধি পায়। তার চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। দিহান রাগান্বিত স্বরে বলে, একে তো আমার 10,000 টাকা লস করালি, আবার মুখ দিয়ে বড় বড় কথা বলছিস। কি করেছি আমি? দিহান প্রহরের গলা দেয়ালের সঙ্গে চেপে ধরে বলে, তোকে তোর কোন নাগর বলেছিল সাত সকালে রান্নাঘরে আসতে? তুই জানিস না তোর বিনিময়ে আমি টাকা পাই? তুই কেন ওই লোককে রেখে রান্নাঘরে চলে এসেছিলি? খুশি করতে কেন পারিসনি ওকে? গলা চেপে ধরায় প্রহরের নিঃশ্বাস বন্ধ হয়ে আসার উপক্রম। সে চোখের ভাষায় বারবার দিহানকে বোঝানোর চেষ্টা করছে, আমাকে ছেড়ে দেও। দিহান আবারও বলে, এরপর থেকে কখনো এমন হলে আমি তোকে সত্যিই মেরে ফেলবো প্রহর। কথাটি বলেই প্রহরকে ছেড়ে দিয়ে সেখান থেকে চলে যায় দিহান। প্রহর ধপ করে মাটিতে বসে পড়ে। কিছুক্ষণ জোরে জোরে শ্বাস নেয়, যেন মৃত্যুর মুখ থেকে বেরিয়ে এসেছে সে। মানুষ কিভাবে এত নিষ্ঠুর হয়? সে তো তার সহধর্মিণী, তবুও কেন এত অবহেলা, অত্যাচার? তুই আবার এমন মুখ গোমরা বসে আছিস কেন? মুশফিকা বেগমের কথায় মাথা তুলে তাকায় প্রহর। তার চোখে এখনো পানি বিদ্যমান, হাতটা লাল হয়ে আছে। সে কোনো কথা বলার আগেই ডাইনিং থেকে ইরানা বলে, নাগরকে খুশি করতে পারেনি বলে সকাল সকাল দিহান মেরেছে, তাই নাটক করছে মা। ওই তো হাতে একটু প্রেসার কুকার চেপে ধরেছে, তাতেই কেঁদে পুরো বাড়ি মাথায় তুলছে। অসহ্যকর। এমন মার আমরা কত খেয়েছি। এই মেয়ের নাটক দেখতে দেখতে আমি মরে গেলাম। প্রহর পাশ থেকে বলে, তো মরেই যান না, আপনি বেঁচে আছেন কেন? ছেলের এত ভুল দেখেও চুপ করে বসে থাকার চেয়ে মরে যাওয়াই উত্তম। এই মুখপুরি নটির বাচ্চা, কি বললি তুই? তুই তো একটা জারদ, তুই বেঁচে আছিস কেন? তুই মর। আমি জারদ, তা আপনি নিশ্চিত কিভাবে? পাশ থেকে ইরানা বলে, তোর কর্মকাণ্ডেই প্রকাশ পায় তোর বাপ মায়ের ঠিক ঠিকানা নেই। সবেমাত্র কাল রাতে এই বাড়িতে এসেছ। এইটুকু সময়ে তুমি কি এমন জানো? যা দেখেছি তাই বা কম কি? আমাকে নিয়ে বিদ্রূপ করছ? এমনও হতে পারে তোমার অবস্থাও একসময় আমার মতোই হবে। কি সব আবল তাবল বকছ? বুঝতেই পারবা এক সময়। সময় থাকতে পালিয়ে যাও। প্রহরের মুখে নিজের ছেলে সম্পর্কে বাজে মন্তব্য শোনায় রেগে যায় মুশফিকা বেগম। পাশ থেকে সে প্রহরের গালে কষিয়ে একটা থাপ্পড় মারে। তোর মতো বেশ্যার বাচ্চা নাকি ইরানা, যে ওর অবস্থা তোর মতো হবে? নিজের সাথে ইরানাকে গুলিয়ে ফেলিস না। এরপর থেকে আমার ছেলেকে নিয়ে বাজে মন্তব্য করার আগে ভেবে বলবি, নয়তো মার একটাও মাটিতে পড়বে না। আপনার ছেলেকে নিয়ে কে ভালো মন্তব্য করবে? কোনো স্বামী তার স্ত্রীকে পরপুরুষের হাতে তুলে দেয় শুনেছেন? তোকে আমার ছেলে স্ত্রী হিসেবে মানে না। আমার ছেলের স্ত্রী এবং এ বাড়ির পুত্রবধূ একমাত্র ইরানা। 1.5 মাস পরে, সবেমাত্র সকালে আলো ফুটতে শুরু করেছে। শোনা যাচ্ছে পাখির কলবর, মোরগের ডাক। আজ রাতে কোনো ছেলে আসেনি প্রহরের কাছে। হয়তো কাউকে পায়নি দিহান। এই 1.5 মাসে নিয়ম করে প্রতিদিন অচেনা পুরুষের কাছে ধর্ষিত হয়েছে প্রহর। গত 2 দিন থেকে তার শরীরটা কেমন জানি লাগছে। তাই সে আজ সিদ্ধান্ত নেয় প্রেগন্যান্সি টেস্ট করবে। সে সকাল সকাল প্রেগন্যান্সি টেস্ট করে। তার ধারণাই সত্যি হয়।
সে প্রেগন্যান্ট। প্রেগন্যান্সি রেজাল্ট দেখে তার চোখ কপালে ওঠার উপক্রম। এই 1.5 মাসে সে একবারও দিহানের সাথে কোনো শারীরিক মিলনে আবদ্ধ হয়নি সে। তবে এই সন্তানটার? এই সন্তান কি তবে অন্য কোনো পুরুষের? তবে কি এই সন্তান জন্মগ্রহণ করলে তাকে তার মতোই জারদ উপাধি প্রাপ্ত হতে হবে? সে কি তবে সমাজের কলঙ্ক থেকে তার সন্তানকে বাঁচানোর জন্য এবর্ষণ করবে? কিন্তু একজন মা হয়ে সে কিভাবে নিজের সন্তানকে হত্যা করবে? সকাল 8টা। নিজের ঘরে অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছে দিহান। তার পাশেই বসে আছে ইরানা। ইরানা মন খারাপ করে বলে, প্রত্যেকদিন সকালে তুমি চলে যাও, সন্ধ্যার পরে আসো, আমার ভালো লাগে না এসব। উফ সোনা, তোমার বুঝি ভালো লাগে না? তাহলে তোমার ভালো লাগানোর জন্য আমি কি করতে পারি হুম? ইরানা লজ্জামাখা কণ্ঠে বলে, জানি না। তাহলে একটা কাজ করি। কি কাজ? প্রহরের মতো তোমাকেও একটা নাগর খুঁজে দেই, সারাদিন তার সাথে থাকবা, তাহলে তোমার ভালো লাগবে। কথাটি বলেই অট্টহাসিতে মতে উঠে দিহান। অন্যদিকে দিহানের কথাকে মজা ভেবে রাগ করে বসে থাকে ইরানা। দিহান ইরানার কপালে একটি ভালোবাসার পরশ এঁকে দিয়ে বলে, মজা করেছি, রাগ করো না সোনা। প্রহর হাজারো চিন্তাভাবনার পর সিদ্ধান্ত নেয় দিহানকে সবকিছু জানাবে। সে দরজার সামনে এসে দাঁড়াতেই দেখতে পায় উপরের দৃশ্য। সে কোনো অনুমতি ছাড়াই ঘরে প্রবেশ করে। দিহানের উদ্দেশ্যে বলে, নিজেদের মধ্যকার কথাকে নিজেদের মাঝেই সীমাবদ্ধ রাখো, সেখানে আমাকে টানার কি প্রয়োজন? প্রহরের আচমকা আগমনে রেগে যায় ইরানা। সে রাগান্বিত স্বরে বলে, অনুমতি ছাড়া তুমি কেন এসেছো এই ঘরে? তেমার জন্য কি আমি আমার স্বামীর সাথে একা কথা বলতে পারবো না? ভুলে যেও না ইরানা, দিহান শুধু তোমার স্বামী না, সে আমারও স্বামী, তার সাথে আমারও কথা থাকতে পারে। ইরানা কিছু বলার পূর্বেই দিহান বলে, তোর মতো নষ্টার সাথে আমার কি কথা থাকবে? তোমার কথা নাই থাকতে পারে, কিন্তু আমার কথা আছে। কি কথা আছে বল? প্রহর ইরানাকে উদ্দেশ্য করে বলে, ইরানা তুমি একটু বাহিরে যাও, তুমি যে ঘরে দাঁড়িয়ে আছো সে ঘর আমার, তাই বাহিরে যাওয়ার কথা বলার তোমার কোনো অধিকার নেই। আচ্ছা থাকো তুমি। প্রহর হাজারো সংকোচবোধ উপেক্ষা করে দিহানকে বলে, দিহান আমি প্রেগন্যান্ট। দিহান কোনো প্রত্যুত্তর করার আগে ইরানা অবাক কণ্ঠে বলে, কি হও? তুমি প্রেগন্যান্ট? কিন্তু দিহান তো গত 1.5 মাসে প্রত্যেকটা রাত আমার সাথে ছিল। প্রহরের কথায় যেন অবাকের চরম সীমায় পৌঁছেছে ইরানা। অন্যদিকে দিহান দুজনের কথোপকথনে উচ্চস্বরে হেসে ওঠে। দিহান হাসতে হাসতে বলে, ইরানা তুমি বুঝতে পারছো না, ওটা ওর কোনো এক নাগরের বাচ্চা। দিহানকে হাসতে দেখে প্রহর বলে, দিহান তোমার সত্যিই হাসি পাচ্ছে? একটুও খারাপ লাগছে না তোমার? আমি তো তোমার স্ত্রী দিহান, তোর মতো নষ্টাকে আমি আমার স্ত্রী মানি না। আর এই বিষয়ে খারাপ লাগার কি আছে? তোকে যেমন তোর মা প্রসব করে নর্দমায় ফেলে দিয়ে গেছে, তুইও তেমন দিয়ে আসবি। দিহান নন, একটা অনাগত সন্তান সম্পর্কে এমন কথা বলতে তোমার একটুও মুখে বাজছে না? ঈশ্বর, সরি প্রহর, আমার এভাবে বলা ভুল হয়ে গেছে। তোমার ওই সন্তান যদি মেয়ে হয় তবে আমি ওকে দিয়েও ব্যবসা করাবো। এবার ঠিক আছে তো প্রহর? নিজের বাক্যপ্রয়াস শেষ করেই অট্টহাসিতে মেতে উঠে দিহান। অন্যদিকে দিহানের মুখে এমন কথা শুনে প্রহরের দুচোখ দিয়ে অঝোর ধারায় পানি পড়তে থাকে। সে দৌড়ে বেরিয়ে যায় ঘর থেকে। তাকে নিয়ে না হয় এমন করতে পারে দিহান, তাই বলে অনাগত এক নিষ্পাপ শিশু সম্পর্কেও এমন কুমন্তব্য করবে দিহান? সে কি সত্যিই মানুষ নাকি জানোয়ার? অবশ্য তাকে জানোয়ার বললেও জানোয়ার প্রজাতিকে অপমান করা হবে। পৃথিবীর সবথেকে নিকৃষ্ট জীবই হয়তো দিহান। বিকেলে রান্নাঘরে বসে রান্নার তোড়জোড় করছিল প্রহর। তখনই ডাইনিং রুমে উপস্থিত হয় মুশফিকা বেগম। ডাইনিং রুমের সকল কথা রান্নাঘর থেকে শোনা যায়। তিনি মূলত প্রহরকে খোঁটা মেরে ইরানা বলে, কি গো বৌমা, শুনলাম ওই বেশ্যা নাকি পেট ধরছে। হ্যাঁ মা, মানুষ তো নাগরের বাচ্চা পেটে ধরলেও সেই নাগরের নাম জানে, কিন্তু সে জানেই নাকি তার বাচ্চার বাবা।
এমন নষ্টা মেয়ের থেকে এর থেকে বেশি কি আশা করা যায়? এমন নষ্টামি আশা করা যায়। দুজনের কথোপকথনে বিরক্ত হয়ে রান্নাঘর থেকে বেরিয়ে আসে প্রহর। সে মুশফিকা বেগমের উদ্দেশ্যে বলে, আমি কি আগে নষ্টা ছিলাম? আপনার বাড়িতে এসেই তো নষ্টা হয়েছি। তোর জন্মই তো নষ্টার পেট থেকে। মুশফিকা বেগমের কথাকে এড়িয়ে গিয়ে প্রহর ইরানাকে বলে, ইরানা শুনো, আল্লাহ ছাড় দেন তবে ছেড়ে দেন না। আজ আমাকে নিয়ে মজা করছো। এমন দিনও ফিরে আসতে পারে তুমি আমার জায়গায়। কথাটি মাথায় রেখো। অন্ধকার নিশি, চারিপাশে শোনা যাচ্ছে ঝিঝি পোকার ডাক। শত ভয়কে উপেক্ষা করে বাড়ি থেকে বেরিয়ে এসেছে প্রহর। অনেক সহ্য করেছে সে, বারবার চেষ্টা করেছে সে সবকিছু মানিয়ে নিয়ে থাকার, তবে আর সম্ভব না। তার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। এভাবে দিনের পর দিন ধর্ষিত হওয়া সম্ভব না তার পক্ষে। আজ থেকে তার নতুন পথ চলা, নতুনভাবে বাঁচবে সে, আবারও গুছিয়ে নিবে জীবনকে, সুন্দর করে আনন্দে ভরিয়ে তুলবে তার ছন্নছাড়া জীবনকে। পূর্ণিমার রাত, অন্ধকার আকাশের মাঝে একমাত্র আলো ছড়ানোর বাহন চন্দ্র। সর্বত্র তারই আলোয় আলোকিত। পূর্ণিমার রাতে আলোর অভাব নেই, কিন্তু সর্বত্র আলো থাকলেও কি সকল মানুষের মনে আলো থাকে সেই রাতে? হয়তো না। কারণ প্রহরের মতে এমন মানুষ অহরহ আছে যারা পারিবারিক দ্বন্দ্ব সইতে না পেরে ছেড়ে দেয় সংসার, ভুলে যায় আত্মীয় স্বজন। তাদের মন কি আদৌ আলোকিত? নিরিবিলি রাস্তায় একাকী অজানা গন্তব্যের উদ্দেশ্যে হাঁটছে প্রহর। তার এই পথ চলার শেষ গন্তব্য কোথায় সেটা জানে না। যেই মেয়ে আজ থেকে 8 মাস আগেও একা বাড়ি থেকে এক পা পর্যন্ত বাইরে একা রাখত না, সেই মেয়ে আজ অন্ধকার নিশীথে একা। তাকে রক্ষা করার জন্য কেউ নেই। কেউ নেই যে তার বিপদে এগিয়ে এসে বলবে, প্রহর তুমি ভয় পেও না, আমি আছি তোমার পাশে। অথচ প্রহরের চোখের সামনে আজও ভাসছে কয়েকদিন আগের কথা। তখন সে সবেমাত্র 10ম শ্রেণীতে পদার্পণ করেছে। শীতকাল বিদ্যমান। প্রায় প্রত্যেকটা বিদ্যালয় থেকে এই সময় শিক্ষা সফরে নিয়ে যাওয়া হয়। কিন্তু প্রহরদের স্কুলের একটি নিয়ম ছিল, শুধু 10ম শ্রেণীর শিক্ষার্থীদের সফরে নিয়ে যাওয়া হতো। তারা সকলেও 5টি বছর থেকে অপেক্ষা করছিল এই শিক্ষা সফরের জন্য। নিয়ম অনুযায়ী স্কুল কর্তৃক সিদ্ধান্ত নেওয়া হয় তার বান্দরবন 0 পয়েন্টে শিক্ষা সফরে যাবে। ভারত ও বাংলাদেশের সংযোগস্থল দেখার জন্য সেখানে প্রত্যেক দিনই আগমন হয় অনেক ভ্রমণকারীর। তারা সকলে সেই স্থান দেখারই ইচ্ছে পোষণ করে। গরিব পরিবারে বেড়ে ওঠা মেয়ে ছিল প্রহর। সচরাচর তাদের তেমন ঘুরতে যাওয়া হতো না। শিক্ষা সফরে যাওয়ার জন্য অনেক আগ্রহী সে। প্রহর বাড়িতে এসে স্কুল ড্রেস না খুলেই তার চাচিকে খুশিতে আত্মহারা হয়ে বলে, চাচি আমাদের স্কুল থেকে শিক্ষা সফরে নিয়ে যাবে। কিন্তু তুই এত আনন্দিত কেন? আমরা তো তেমন কোথাও ঘুরতে যাই না চাচি। আমি শিক্ষা সফরে যেতে চাই। মা রে, তোকে নিয়ে আমাদের চিন্তার শেষ নেই। তোকে আমরা একা কিভাবে বাহিরে পাঠাবো? এখন পর্যন্ত তো আমি বাহিরে কোথাও একা যাইনি, তাহলে তোকে কিভাবে পাঠাই? প্রহরের অনুরোধের দৃষ্টিতে বলে, চাচি একটিবার যাই প্লিজ। আমি কিছু জানি না। যা ঘরে তোর চাচা আছে, গিয়ে বল। প্রহরের হাজারো চিন্তা নিয়ে যায় তার চাচার কাছে। সে আদৌ তাকে যাওয়ার অনুমতি দিবে তো? তার যে যাওয়ার বড়ই ইচ্ছা। সে হাজারো সংকট উপেক্ষা করে চাচাকে বলে, আসসালামু আলাইকুম চাচা। ওয়া আলাইকুমুস সালাম মা। তুমি কখন এলে? একটু আগেই এলাম চাচা। আচ্ছা যাও, হাত মুখ ধুয়ে খাবার খেয়ে নাও। প্রহর কিছুক্ষণ চুপ করে থেকে বলে, চাচা তোমার সাথে আমার একটু কথা আছে। প্রহর কোনো আবদার নিয়ে তার কাছে এসেছে তা সে বুঝতে পেরে প্রহর তার পাশে বসতে বলে। সে বলে, এবার বলো মা কি বলবে। প্রহর ইতস্তত বোধ করে তাকে বলে, চাচা আমাদের স্কুল থেকে শিক্ষা সফরে নিয়ে যাবে। আমি সেখানে যেতে চাই। প্রহরের চাচা হেসে বলে, মা তুমি ঘুরতে যেতে চাও? চাচা। মা আমি তোমাকে কিছু কথা বলি।
তুমি মন দিয়ে শোনো। প্রহরও চাচার কথা মতো পূর্ণ মনোযোগ দেয়। প্রহরের চাচা বলেন, মা তুমি জানোই আমাদের কাছে বেশি টাকা নেই। এখন তোমাকে তো একা একা পাঠাতে পারবো না। যদি তোমাকে পাঠাতে হয় তবে আমাকে তোমার সাথে যেতে হবে। কিন্তু আমার পক্ষে দুজনের টাকা দেওয়া সম্ভব না মা। তোমাকে যদি আমি কাছে কোথাও নিয়ে যাই তুমি কি খুশি হবে? চাচার অসহায়ত্ব বুঝতে পারে প্রহর। সেও হাসি মুখে বলে, চাচা তুমি আমাকে যেখানে নিয়ে যাবে আমি সেখানেই যাব। পরবর্তীতে তার চাচা তাকে ঘুরতে নিয়ে গিয়েছিল, কিন্তু একা কখনোই তাকে কোথাও যেতে দেয়নি। যেই মেয়ের ক্ষতি প্রতিরোধ করতে তারা এতটা সাবধানতা অবলম্বন করেছে সেই মেয়ে আর ধর্ষিত। তার একা চলাচলের কখনোই অভ্যাস ছিল না। তাই আজকের এই নিস্তব্ধ পরিবেশে একা খুব ভয় লাগছে প্রহরের। তবুও তাকে যেতেই হবে। সে যে নিরুপায়। বাঁচলে হলে তাকে নিজেকেই লড়াই করে বাঁচতে হবে। আপনি কোন ধরনের মজা করছেন আমার সাথে? টাকা ঠিকই নিয়েছেন, কিন্তু ঘরে গিয়ে দেখি মেয়ে নেই। মেয়ে যখন দিতে পারবেনই না টাকা নিয়েছিলেন কেন? অযথা আমার সময়গুলো নষ্ট করছেন। সামান্য সেন্স নেই আপনার? দিহানের গলার কলার ধরে একনাগাড়ে কথাগুলো বলল মধ্যবয়সী এক ভদ্রলোক। অবশ্য তাদের ভদ্রলোক বললে ভুল বলা হবে। তারা দিনের আলোতে ভদ্রলোক হলেও রাতের আধারে বেরিয়ে আসে তাদের নিকৃষ্ট চেহারা। বাড়িতে বউ থাকা সত্ত্বেও তারা রাত হলেই খুঁজে অন্য নারীর দেহ। আর দিহানের মতো কিছু কাপুরুষ তাদের খুঁজে দেয় সেই নারী। আজও তার ব্যতিক্রম ঘটেনি। প্রহরকে এক রাতের জন্য দিয়ে লোকটির কাছ হতে গুনে গুনে ৬০,০০০ টাকা নিয়েছে দিহান। সে ভেবেছিল প্রহর ঘরেই আছে, তাই লোকটিকে সে ঘরে পাঠিয়ে দেয়। কিন্তু প্রহরকে না পেয়ে লোকটি দিহানের সাথে চেঁচামেচি শুরু করে। লোকটি আবারও বলে, আমার ৬০,০০০ টাকা ফেরত দে। দিহান কোনো বাক্য ব্যয় না করেই টাকাগুলো দিয়ে দেয়। টাকা পেয়েই লোকটি চলে যায় সেখান থেকে। লোকটি চলে যেতেই দিহান চিৎকার করে বলে উঠে, ইরানা। দিহানের চিৎকারে ছুটে বেরিয়ে আসে ইরানা। সে দিহানকে বলে, কি হয়েছে, তুমি এমন চিৎকার করে ডাকছ কেন? সারাদিন বাড়িতে কি করো, একটি মেয়েকে দেখে রাখতে পারো না? কোন মেয়েকে দেখে রাখবো? কি হয়েছে? প্রহর বাড়ি থেকে পালিয়ে গেছে। ইরানা ভাবলেশহীনভাবে উত্তর দেয়, ভালোই হয়েছে, আপদ বিদায় হয়েছে। এখন আর আমাদের মাঝে কেউ থাকলো না। আমরা দুজন সুখে সংসার করব। দিহান রাগান্বিত স্বরে বলে, সুখে থাকার জন্য টাকা লাগে ইরানা? প্রহর ছিল আমার টাকা উপার্জনের হাতিয়ার। প্রহর চলে গেলে এখন আমি টাকা কোথায় পাব? তুমি কি আমায় টাকা এনে দিবে? রাত ১টা। প্রহর এখনো আনমনে হাঁটছে। উদ্দেশ্য রেল স্টেশন। তার পুরো শরীর বোরকা দ্বারা আবৃত, হাত পা মোজা দ্বারা আবৃত, মুখেও রয়েছে নিকাব। চোখ ছাড়া শরীরের কোনো অংশ দেখা যাচ্ছে না। মূলত সবার কাছ থেকে নিজেকে আড়াল করে রাখার জন্যই সে এই উপায় অবলম্বন করেছে। সে চায় না আবারও কারো ফাঁদে পড়তে। সে নিজের মতো করে তার জীবনটাকে উপভোগ করতে চায়। মালটা কিন্তু খাসা আছে মামা। দেখ দেখ, আবার বোরকাও পড়েছে। বেঁধে নিতে পারলে খুব মজা হতো। হঠাৎ করে কারো কুমন্তব্য শোনায় পাশ ফিরে তাকায় প্রহর। ৪ জন ছেলেকে রাস্তার ধারে বসে থেকে সিগারেট খেতে দেখে আটকে উঠে সে সেখান থেকে চলে যাওয়ার জন্য দ্রুত হাঁটা শুরু করে। তাকে দ্রুত হাঁটতে দেখে কেউ একজন বলে, আরে কই যাও? ভয় পেয়ে গেলে? প্রহর তাদের কথায় সাড়া না দিয়ে দ্রুত সেখান থেকে চলে যায়। কিছু দূর যেতেই সে হাঁফ ছেড়ে বাঁচে, কারণ তাদের থেকে প্রায় অনেকটা দূরে চলে এসেছে সে। তার খুব কষ্ট হচ্ছে, সে আর হাঁটতে পারছে না। সামনে তাকিয়ে সে দেখতে পায় একটি ল্যাম্পপোস্ট। তার নিচেই রয়েছে বসার জন্য একটি বেঞ্চ। সে সেখানে গিয়ে বসে পড়ে ব্যাগ থেকে পানির বোতল বের করে। সে তার তৃষ্ণা মেটাতে অর্ধেক বোতলের পানি শেষ করে দেয়। অতঃপর চোখ বন্ধ করে একটু বিশ্রাম নেওয়ার জন্য। কিছুক্ষণ পর প্রহর অনুভব করে তার বেঞ্চেকেই বসেছে এবং সে ক্রমশই তার দিকে এগিয়ে আসে।
ভয়, আতঙ্কে পাথরের ন্যায় হয়ে যায় প্রহর। সে কোনোভাবেই চোখ খোলার সাহস পাচ্ছে না। সে হাত মুষ্টিবদ্ধ করে নিজেকে সামলানোর চেষ্টা করে, তবে চেষ্টায় বিফল হয় সে। তার হাত পা ক্রমান্বয়ে কাঁপা শুরু করেছে। সে তার মুখের উপর কারো তপ্ত নিঃশ্বাস অনুভব করে। সে এবার নিজের গায়ের সর্বোচ্চ শক্তি দিয়ে সামনে থাকা ব্যক্তিটিকে ধাক্কা দিতে চায়, কিন্তু সে চোখ খুলে দেখতে পায় তার সামনে কেউ নেই। সে যেন হাঁফ ছেড়ে বাঁচে। নিজেকে ধাতস্থ করে তার মুখে জমা হওয়া বিন্দু বিন্দু ঘাম মুছে ফেলে সে চিন্তা করে হয়তো প্রত্যেক রাতে তার সাথে এমন খারাপ ঘটনা ঘটত বলে সে এই ভ্রম এখনো কাটিয়ে উঠতে পারেনি। সে দ্রুতগতিতে সেখান থেকে চলে যায়। অন্যদিকে প্রহরের এমন কাহিল অবস্থা দেখে ক্রূর হাসি গাছের পেছনে দাঁড়িয়ে থাকা ব্যক্তি। আজকের এই স্বল্প পথ যেন দীর্ঘ মনে হচ্ছে প্রহরের কাছে, যে পথ শেষই হচ্ছে না। হাঁটতে হাঁটতে সে দেখতে পায় প্রায় অনেকটা দূরে মানুষের সমাগম রয়েছে। সে তার মনকে ধাতস্থ করে আর কিছুটা হাঁটলেই সে পৌঁছে যাবে স্টেশনে। সে হাঁটা শুরু করলেই অনুভব করে কেউ তাকে অনুসরণ করছে, কিন্তু সে পেছনে ফিরে কাউকে দেখতে পায় না। নিজের মনের ভুল ভেবে সামনের দিকে এগিয়ে যায় প্রহর। তবে কিছু দূর যেতেই কেউ পেছনে থেকে প্রহরের হাত টেনে ধরে। হঠাৎ করে কারো স্পর্শে ভয় পেয়ে যায় প্রহর। সে পেছনে তাকিয়ে দেখে তখনের সেই বাজে ছেলেগুলোর মধ্যে একজন। তার গা থেকে সিগারেটের তীব্র গন্ধ আসছে। প্রহর পূর্ব হতেই সিগারেটের গন্ধ সহ্য করতে পারত না, তাই এমন বিশ্রী গন্ধে গা গুলিয়ে ওঠে প্রহরের। সে তার হাত ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু হাত ছাড়াতে পারে না। উল্টো সেই ছেলেটি প্রহরের হাতে টান দিয়ে তাকে নিজের শরীরের সাথে মিশিয়ে নিয়ে বলে, তোমাকে তখন একদণ্ড দেখেই খুব ভালো লেগে গেছে। আমাকে ছেড়ে দিন প্লিজ। ছেড়ে দিব তো? তোমাকে রেখে আমার কি কাজ বলো? কাল সকালেই তোমাকে ছেড়ে দেব। কথাটি বলেই প্রহরের সারা শরীরে হাতের বিচরণ শুরু করে সেই লোকটি। এমন বিশ্রী স্পর্শে প্রহরের গা গুলিয়ে ওঠে। সে তো এসব থেকে বাঁচার জন্যই এই রাতের অন্ধকারে পালিয়ে এসেছে, তবে কেন আবারও সেই একই ঘটনার সম্মুখীন সে? আল্লাহ কি রেখেছেন তার ভাগ্যে? সে কি কোনোদিন ভালোভাবে বাঁচতে পারবে না? সব সময় কি এমন মানুষের ভোগের বস্তু হয়েই রয়ে যাবে সে? স্টেশনের উদ্দেশ্যে আসছিল এক ছেলে। প্রহরদের থেকে কিছুটা দূরেই ছিল তার অবস্থান। হঠাৎ করেই তার চোখ যায় প্রহরের দিকে। সে প্রহরের চোখের দিকে তাকিয়ে বুঝতে পারে প্রহর তার চোখের ভাষায় বোঝাতে চাচ্ছে, কেউ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও এই নরপশুর হাত থেকে। সে সর্বদা মেয়েদের অনেক সম্মান করে। মেয়েরা মায়ের জাত। একটি মেয়ের বিপদ দেখে সে তাকে বাঁচানোর জন্য ছুটে আসে। কোনো এক পুরুষ অবয়বকে তার দিকে এগিয়ে আসতে দেখে প্রহরের ভয় দ্বিগুণ হয়ে যায়। তার মনে পুরুষ জাতির জন্য তৈরি হয়েছে এক ঘৃণা। সে সকল পুরুষকেই নিকৃষ্ট ভাবা শুরু করেছে। কিন্তু তাকে ভুল প্রমাণ করে দিয়ে ছেলেটি এসে ওই লোকটির কোমর বরাবর একটি লাথি মারা। আচমকা মারায় ব্যথা পেয়ে রাস্তায় পড়ে যায় লোকটি। ছেলেটি লোকটিকে বলে, মেয়েরা মায়ের জাত জানিস না তুই? ছেলেটির কণ্ঠ শুনে তার দিকে চোখ তুলে তাকায় প্রহর। ছেলেটিকে দেখে চমকে যায় সে একদৃষ্টে তাকিয়ে আছে তার দিকে। চোখের পলকই যেন পড়ছে না। অন্যদিকে ওই লোকটিকে নিজের গায়ের সর্বোচ্চ শক্তি দিয়ে মারছে ছেলেটি। লোকটিকে এমন মার খেতে দেখে দূর থেকে দৌড়ে আসে তার সাথে থাকা বাকি তিনজন লোক। তারা দুজন এসে ছেলেটি ধরে ফেলে। তারা আসতেই রাস্তা হতে উঠে দাঁড়ায় সেই লোকটি। সে ছেলেটিকে বলে, খুব দরদ না তোর এই মেয়েটার জন্য? দেখ তুই, তোর সামনেই আজ আমরা এই মেয়েটিকে গণধর্ষণ করব। নিজের বাক্যপ্রয়াস শেষ করেই লোকটি এগিয়ে যায় প্রহরের দিকে। প্রহর এখনো একদৃষ্টে তাকিয়ে আছে আগন্তুক ছেলেটির দিকে। হঠাৎ করেই লোকটি প্রহরের মুখে থাকা নিকাব একটানে খুলে ফেলে। প্রহরের মুখ দেখে অবাক হয়ে যায় আগন্তুক ছেলেটি। সে অবাক কণ্ঠে বলে, প্রহর তুমি? হঠাৎ করেই লোকটি প্রহরের মুখে থাকা নিকাব একটানে খুলে ফেলে। প্রহরের মুখ দেখে অবাক হয়ে যায় আগন্তুক ছেলেটি। সে অবাক কণ্ঠে বলে, প্রহর তুমি?
লম্বা ফর্সা চেহারার অধিকারী চিত্রাঙ্গন চৌধুরীর কথা কর্ণপাত হয় না প্রহরের। আচমকা নিকাব টান দেওয়ায় সে ওড়না দিয়ে নিজের মুখ আড়াল করে। লোকটি প্রহরের দিকে এগিয়ে যেতে শুরু করে। প্রহরের কাছাকাছি যেতেই চিত্রাঙ্গন চিৎকার করে প্রহরকে বলে, প্রহর সরে যাও ওখান থেকে। চিত্রাঙ্গনের কথা কর্ণপাত হতেই প্রহর তাৎক্ষণিক সরে যায় সেখান থেকে। চিত্রাঙ্গনের দুই হাত এখনো ধরে রেখেছে দুইজন লোক। সে তার পা দ্বারা সামনে থাকা লোকটিকে লাথি মারে। চিত্রাঙ্গনের লাথিতে পড়ে যায় লোকটি। তৎক্ষণাৎ বাকি তিনজন লোক চিত্রাঙ্গনকে মারা শুরু করে। চিত্রাঙ্গনও তাদের পাল্টা মারার চেষ্টা করে, কিন্তু তিনজনের সাথে পেরে ওঠে না সে। তারা ক্রমান্বয়ে চিত্রাঙ্গনকে লাঠি দ্বারা আঘাত করছে। অন্যদিকে লোকটি বসা থেকে উঠে প্রহরের ওড়না টেনে ধরে। মার খাওয়া অবস্থায় এই দৃশ্য শ্রবণ হতেই চিত্রাঙ্গন চিৎকার করে প্রহরকে বলে, প্রহর আর চুপ করে থেকো। তুমি চুপ করে থাকলে হেরে যাবে তুমি। হেরে যাবে তোমার মতো হাজারো অসহায় মেয়ে। তুমি প্রতিবাদ করলে তারা সাহস পাবে প্রতিবাদের। নয়তো সমাজের প্রচলিত এই পুরুষ নামক অমানুষের অত্যাচারে নিষ্পেষিত হবে তোমরা। লড়াই করো প্রহর। তুমি পারবে। তুমি পারবেই। চিত্রাঙ্গনের বলা কথা কোনো এক অজানা শক্তি বয়ে আনে প্রহরের মনে। এর আগে কেউ প্রহরকে কখনো এভাবে প্রতিবাদ করার জন্য উদ্বুদ্ধ করেনি। সবাই তাকে তুচ্ছ ভেবেছে। কিন্তু চিত্রাঙ্গনের কথায় প্রহরের মনে হয় সে পারবে। তাকে পারতেই হবে। প্রতিবাদহীন হয়ে সে আর কোনো অত্যাচার অনাচার সহ্য করবে না। এবার সময় এসেছে প্রতিবাদের। সে হেঁচকা টানে লোকটির হাত থেকে তার ওড়না ছাড়িয়ে নেয়। প্রহরের কাজে বিরক্ত হয়ে লোকটি বলে, দেমাগ দেখাস আমারে? আমারে দেখাস দেমাগ? একটা থাপ্পড় খেলে 10 দিন পড়ে থাকবি। মেরে তো দেখ। লোকটি হাত তুলতেই প্রহর তার হাত ধরে ফেলে। সে তার শরীরের সমস্ত বল প্রয়োগ করে লোকটির হাত মুচকিয়ে দেয়। স্টেশনের কাছে হওয়ায় ততক্ষণে সেখানে অনেক লোক জমা হয়ে যায়। কিছু লোক এগিয়ে আসে তাদের সাহায্য করতে। কয়েকজন লোক মিলে ওই 4 জনকে ধরে ফেলে। কিছুক্ষণের মাঝেই সেখানে উপস্থিত হয় লোকাল পুলিশ। পুলিশেরা তাদের বলে, তোদের কি করলে তোরা ভালো হবি? এই মেয়েদের উত্ত্যক্ত করার জন্য তোরা কতবার জেলে গিয়েছিস তার হিসেব নেই। উত্তরের অপেক্ষা না করেই পুলিশ তাদের নিয়ে যায়। যাওয়ার পূর্বে লোকটি বলে, প্রতিশোধ নিতে ফিরে আসবো আমি। কিছুক্ষণের মাঝেই জনগণে পূর্ণ এলাকা আবারও নিস্তব্ধ হয়ে যায়। এতক্ষণের ঘটনায় হকচকিয়ে যায় প্রহর। সে কিভাবে এত সাহসী হলো? হঠাৎ করেই প্রহরের মনে পড়ে চিত্রাঙ্গনের কথা। পেছনে ফিরে চাইতেন প্রহর দেখতে পায় চিত্রাঙ্গন বসে আছে। তার পা দিয়ে রক্ত পড়ছে। সে এগিয়ে যায় তার দিকে। প্রহর ব্যস্ত হয়ে যায় চিত্রাঙ্গনের ক্ষত অংশের প্রাথমিক চিকিৎসায়। সে তার ওড়না দিয়ে চিত্রাঙ্গনের পায়ের রক্ত মুছে দেয়। ব্যাগ থেকে একটি ওড়না বের করে সেখানে ওড়না দিয়ে বেঁধে দেয়। চিত্রাঙ্গন তাচ্ছিল্যের হাসি হেসে বলে, আমাকে নিয়ে এত ভেবে তোমার কোনো লাভ নেই প্রহর। প্রহর জিজ্ঞাসু দৃষ্টিতে প্রশ্ন করে, তবে তুমি কেন আমাকে বাঁচাতে এসেছিলে চিত্রাঙ্গন? তোমার জায়গায় যে কোনো মেয়ে হলেই আমি ছুটে আসতাম প্রহর। কিন্তু তুমি এত রাতে একা বাহিরে কেন প্রহর? তোমার স্বামী কোথায়? স্বামী শব্দটি কর্ণপাত হতেই প্রহরের সর্বাঙ্গে ভার করে একরাশ ঘৃণা। সকল স্বামী এমন হয় কিনা তা জানা নেই প্রহরের। তবে তার স্বামী সম্পর্কে অবগত সে। তার মতে নিকৃষ্ট কেউ নেই। তার মতো স্বামী কারো না হোক এই প্রার্থনা। প্রহর কোনো ভনিতা ছাড়াই বলে, আমি বাড়ি থেকে পালিয়ে এসেছি। চিত্রাঙ্গন অবাক কণ্ঠে বলে, পালিয়ে এসেছ? কিন্তু কেন? কখনো শুনেছ চিত্রাঙ্গন, কোনো স্বামী টাকার জন্য তার নিজের বউকে অন্য পুরুষের হাতে তুলে দেয়? কি সব বলছো প্রহর তুমি? আমি যা বলছি তাই ঘটেছে চিত্রাঙ্গন আমার সাথে। সুখে থাকার জন্য যার কাছে গিয়েছিলাম সেই দিহান নিজে আমার সাথে এমন করেছে। প্রহরের কথার কোনো প্রত্যুত্তর করতে পারে না চিত্রাঙ্গন। কি বলবে সে? সত্যিই কোনো পুরুষ এত নিকৃষ্ট হতে পারে তা জানা ছিল না তার। কিছুক্ষণ নীরব থেকে প্রহর আবারও বলে,
তোমার কি খবর চিত্রাঙ্গন? বিয়ে করেছ? না। কবে করবে? প্রহর একটি কথা কি জানো? কাউকে ভালোবেসে তাকে হারিয়ে ফেললেও তাকেই ভালোবাসা যায়। কোথাও কি লেখা আছে তাকে ভালোবাসা যাবে না? হতে পারে সে অন্যজনের বউ, তবুও আমি তাকেই ভালোবাসি। দ্বিতীয়বার কাউকে ভালোবাসা আমার পক্ষে সম্ভব না প্রহর। প্রহর একটি কথা কি জানো? কাউকে ভালোবেসে তাকে হারিয়ে ফেললেও তাকেই ভালোবাসা যায়। কোথাও কি লেখা আছে তাকে ভালোবাসা যাবে না? হতে পারে সে অন্যজনের বউ, তবুও আমি তাকেই ভালোবাসি। দ্বিতীয়বার কাউকে ভালোবাসা আমার পক্ষে সম্ভব না প্রহর। ভালোবাসা সত্যিই দ্বিতীয়বার কারো জীবনে আসে না চিত্র। যদি আসে তবুও তা ক্ষণিকের অনুভূতি, যা সময়ের সাথে সাথে শেষ হয়ে যায়, চলে যায় কোনো অচেনা গন্তব্যে। তোমার হঠাৎ এমন মনে হওয়ার কারণ? তেমন কিছু না। প্রহর কিছুক্ষণ থেমে আবারও বলে, তবে কি তুমি বিয়ে করবে না? সত্যি জানতে চাও? হুম। আমি আজও রয়েছি তোমার অপেক্ষায়। আমার সম্পূর্ণ ভালোবাসা আজও তোমারই জন্য। তুমি ছাড়া অন্য কাউকে নিজের অর্ধাঙ্গিনী বানানো কথা আমার কল্পনাতেও কোনো আসেনি এবং আসবেও না। লোকাল থানায় বসে আছে দিহান। রাগে তার শরীর থরথর করে কাঁপছে। সে কিছুতেই বুঝতে পারছে না এত সাবধানে থাকার পরও কিভাবে প্রহর পালিয়ে গেল তা সে বুঝতে পারছে না। পুলিশের কাছে তো এসেছে, কিন্তু সে কি খুঁজে পাবে প্রহরকে? চিন্তায় মাথা ফেটে যাচ্ছে তার। তখনই সেখানে উপস্থিত হন থানার ওসি। তিনি কোনো একটি কারণে তার কক্ষে ছিলেন না বলেই দিহান তার জন্য অপেক্ষা করছিল। তিনি আসতেই দিহান তাকে সালাম দেয়। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। কি প্রয়োজনে এসেছেন? স্যার, আমি মিসিং ডায়েরি করাতে এসেছি। রাত থেকে আমার স্ত্রীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আপনি রিপোর্ট লিখিয়েছেন? না। তাহলে আপনি রিপোর্ট লেখান আগে। আপনার স্ত্রীর কোনো ছবি আছে? দিহান সম্মতিসূচক মাথা নাড়িয়ে প্রহরের একটি ছবি পুলিশের নিকট এগিয়ে দেয়। ছবিটি দেখামাত্রই পুলিশ ভ্যাবাচাকা খেয়ে যায়। সে অবাক কণ্ঠে বলে, ইনি আপনার স্ত্রী? জি। কিন্তু আপনি এত অবাক হচ্ছেন কেন? একটু আগেই আমাদের কাছে স্থানীয় লোকজন দ্বারা একটি খবর আসে যে একজন মেয়েকে কয়েকজন ছেলে মিলে নির্যাতন করছে। আমরা তৎক্ষণাৎ গিয়ে সেখান থেকে 4 জন ছেলেকে ধরে নিয়ে আসি। কিন্তু এই ঘটনার সাথে আমার স্ত্রী প্রহরের কি সম্পর্ক? যে মেয়েটিকে সাহায্য করতে আমরা গিয়েছিলাম সে আর কেউ নয়, সে আপনার স্ত্রী। কথাটি শ্রবণ হতেই যেন দিহানের মাথায় আকাশ ভেঙে পড়ে। সে তৎক্ষণাৎ পুলিশের উদ্দেশ্যে বলে, আপনি যাদের ধরে রেখেছিলেন তারা কোথায়? তারা জেলে আছে। আমি কি তাদের সাথে একবার কথা বলতে পারি? জি, সমস্যা নেই। অন্ধকার কারাগারে বসে 4 জন মিলে খেলছে 6 পাতা 6 পাতা। খেলতে খেলতে হুট করে তাদের দলের লিডার, যে লোকটি প্রহরের সাথে অসভ্যতামি করেছিল, বলে, ওই মেয়ের জন্য আজ অনেক সমস্যা তৈরি হলো। অন্যরা যেমন কোনোদিন ছাড় পায়নি তেমনি এই মেয়েকেও ছেড়ে দেওয়া যাবে না। ছেড়ে তো কখনোই দিব না। কিন্তু কি করবে ভাই? সেটাই ভাবছি। আচ্ছা, তোরা কি একটি জিনিস লক্ষ্য করেছিস? কি ভাই? ওই মেয়েটি এত রাতে কেন একা বেরিয়েছে? মনে হয় ও বাড়ি থেকে পালিয়ে এসেছে। তাদের কথার মাঝেই সেখানে একজন কনস্টেবল এসে বলে, এই তোদের সাথে একজন কথা বলতে এসেছে। একটু এই দিকে আয়। তাদের গ্রুপের লিডার বলে, আমরা কারো সাথে কথা বলতে পারবো না, ভাগ এখান থেকে। খেলতেছি। এমন কথা শুনে দিহান বলে, তোমরা যদি আমাকে সাহায্য করে তোমরা যা চাইবা আমি তোমাদের তাই দিব। কি দিবি তুই? কি চাও তোমরা বলো? আমাদের এইখান থেকে বের করতে হবে এবং আচ্ছা ঠিক আছে, তোমাদের সব কথা রাখবো, আমাকে একটু সাহায্য করো। কি সাহায্য লাগবে তোর বল? তোমরা একটু আগে যেই মেয়ের সঙ্গে অসভ্যতামো করেছো তার সম্পর্কে কিছু জানতে চাই। ওই বেশ্যা? ওই বেশ্যার সম্পর্কে কি জানতে চাস? তুমি ওকে বেশ্যা বলছে কেন? এত রাইতে বেশ্যা ছাড়া কে বাড়ির বাইরে থাকে? এভাবে বলো না।
তুই কি জানতে চাস তাই বল। ওই মেয়েটাকে তোমরা কই পেয়েছিলে? ও একা একা হাঁটতে হাঁটতে স্টেশনের দিকে যাচ্ছিল, আমরা ওকে ফলো করেছি। ওকে এখন কোথায় পাবো? এখন তো আর কোনো ট্রেন আসবে না। ওরা হয়তো স্টেশনেই আছে। ওরা? ওর সাথে আরো কেউ ছিল? ওকে বাঁচাতে একজন ছেলে এসেছিল। ওদের কথাবার্তা শুনে মনে হলো ওরা পূর্ব পরিচিত। দিহান কিছু বলার পূর্বেই ওদের দলের একজন বলে, তুই কেন ওই মেয়ের সম্পর্কে জানতে চাস? আমি ওর স্বামী। বুক ফুলায়া স্বামী স্বামী করতেছস? যাইয়া দেখ তোর বউ নাগরের লগে কি করতেছে। ওর কথা শুনেই তারা সকলে হেসে ওঠে। দিহান ধীরে ধীরে বলে, আমাকে জলে ফেলে দিয়ে নাগর নিয়ে ফস্টি নস্টি করছিস। তোরে একটি বার পাই তারপর কি করি দেখ। কিছু একটা ভেবে দিহান আনমনি বলে, আমি প্রহরের সাথে যা করছি তা কি আদৌ ঠিক? কোনো স্বামী এমন করতে পারে? দিহানের হঠাৎ করেই মনে হয় সে ভুল করছে। সে আবারও বলে উঠে, না, এসব ঠিক হচ্ছে না। প্রহরের সাথে আমি অনেক বড় অন্যায় করেছি। প্রহরকে বুঝিয়ে সব ঠিক করে নিব। যেভাবেই হোক প্রহরকে বুঝাবো। প্রহর হয়তো আমাকে ক্ষমা করে দিবে। জনশূন্য চারিদিক। রাতের অন্ধকার এখনো বিরাজমান। তবে রেল স্টেশনের পাশেই রয়েছে একটা বড় ল্যাম্পপোস্ট। ল্যাম্পপোস্টের আলোয় আবছা আবছা দেখা যাচ্ছে প্রহর ও চিত্রাঙ্গনের মুখ। প্রহর আর চোখে চিত্রকে লক্ষ্য করছে। চিত্র ভাবলেশীনভাবে চেয়ে আছে প্রহরের মুখপানে। যেন কতদিনের তৃষ্ণার্ত পাখি পানির সন্ধান পেয়েছে। নীরবতা ভেঙে প্রহর বলে, তুমি কোথায় যাবে? আমি ঢাকায় যাব। ওহ, টিকিট কাটনি? কেটেছিলাম, কিন্তু তোমার ওইখানে যাওয়ায় ওই ট্রেন মিস হয়ে গেছে। ওহ, তুমি কোথায় যাবে এখন? জানি না। এইভাবে তো প্রতিরাত রাস্তায় থাকতে পারবে না প্রহর। আজ আমি বাঁচাতে এসেছি, কাল কেউ নাও আসতে পারে। আমি কোথায় যাব চিত্র? কে আছে আমার এই দুনিয়ায়? আমি আছি প্রহর। তোমার থেকে নিজেকে সরিয়ে নিয়েছি বহু আগেই। নিজের স্বার্থের জন্য তোমার কাছে ফিরে যেতে পারবো না। প্রহর, ভালোবাসা কখনো স্বার্থ দিয়ে হয় না। যারা স্বার্থে ভালোবাসে তাদের ভালোবাসাকে ভালোবাসা বলে না, ওটা ব্যবহার। কিন্তু আমি তোমাকে কোনোদিনই ব্যবহার করতে চাইনি। যদি তোমাকে ছেড়ে দেওয়ার হতো তবে যেদিন তোমার বিষয়ে সব জেনেছিলাম সেদিনই দিতাম। কিন্তু আমি তোমাকে আজও ভালোবাসি। তোমার প্রতি আমার ভালোবাসা শেষ হবার না। তুমি যদি আবারও আমার জীবনে ফিরে আসো তবে আমি তোমাকে আবারও গ্রহণ করব। অতীতকে ভুলে আমাদের স্বপ্নের সেই ছোট্ট সংসার সাজাবো আবারও। আমি প্রেগন্যান্ট চিত্র। এত কথার মাঝে প্রহরের একটি কথা যেন নীরবতা ফেলে দেয় আবারও। চিত্রের উৎফুল্ল মনে আধার নেমে আসে প্রহরের কথায়। এই তুই এমন চুপ কইরা আছিস কেন? আমরা তোকে সাহায্য করেছি, এখন তুই তোর কথা রাখো। আমি কথা বলছি পুলিশের সাথে, থামো। দিহান পুলিশের সাথে কথা বলে তাদের চারজনকে ছাড়িয়ে নেয়। বিদায়ের পূর্বে গ্রুপ লিডার বলে, আর একটি শর্ত মাথায় রাখিস। আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করলে পরিণাম কিন্তু ভালো হবে না। তাদেরকে বিদায় দিয়ে দিহান রেললাইনের উদ্দেশ্যে রওনা হয়। তার মাথায় হাজারো চিন্তা। সে কি আদৌ প্রহরকে বুঝিয়ে ফিরিয়ে আনতে পারবে? রাতের আধার শেষে ভোরের আলো ফুটতে শুরু করেছে কিছুক্ষণ আগে থেকেই। ট্রেনের জন্য অপেক্ষা করছে প্রহর ও চিত্র। চিত্র কিছুক্ষণ আগেই তাদের দুজনের জন্য খাবার নিতে গিয়েছে। হঠাৎ করে প্রহর আবছা আলোয় দিহানের প্রতিবিম্ব দেখতে পায়। প্রথমে চোখের ভুল ভেবে এড়িয়ে গেলেও কিছুক্ষণের মাঝেই দেখতে পায় প্রতিবিম্বটি তারই দিকে অগ্রসর হচ্ছে। কিছুক্ষণের ব্যবধানেই দিহান তার সামনে এসে দাঁড়ায়। সে অসহায় কণ্ঠে বলে, প্রহর। তার কথা কর্ণপাত না করেই প্রহর চিৎকার করে চিত্রকে ডাকতে থাকে। আতঙ্কিত প্রহরকে দেখে কি করবে না বুঝতে পেরে দিহান প্রহরের পায়ে পড়ে যায়। সে কান্নারত কণ্ঠে বলে, প্রহর প্লিজ এমন করো না। আমার ভুল হয়েছে। আমাকে ক্ষমা করে দাও তুমি। ছাড় আমার পা জানোয়ার।
তুমি আমাকে যা ইচ্ছা তাই বলো, কিন্তু প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্রহর। তুই আমাকে ছাড়। আজ কি এমন হলো যে তুই আমার পায়ে এসে পড়লি? প্রহর, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি অনুতপ্ত। তাদের কথোপকথনের মাঝেই সেখানে উপস্থিত হয় চিত্র। প্রহরের চিৎকার কর্ণপাত হতেই সে হন্তদন্ত হয়ে ছুটে এসেছে। কাউকে প্রহরের পা ধরে থাকতে দেখে সে পিছন থেকে তার কোমর বরাবর একটি লাথি মারে। হঠাৎ করে আঘাত পাওয়ায় মাটিতে লুটিয়ে পড়ে দিহান। চিত্র চিৎকার করে বলে, প্রহরকে স্পর্শ করার সাহস তোকে কে দিয়েছে? প্রহরকে স্পর্শ করার জন্য আমার সাহস লাগবে? কোন অধিকারে তুই একটা অপরিচিত মেয়েকে স্পর্শ করিস? আবার মুখে মুখে তর্ক করছিস? দিহান প্রহরকে উদ্দেশ্য করে বলে, সত্যিই কি আমার কোনো অধিকার নেই প্রহর? প্রহর কিছু বলার পূর্বেই চিত্র বলে, প্রহর, কে এই ছেলে? এভাবে কথা বলছে কেন? প্রহর কামান্বিত কণ্ঠে বলে, ও আমার স্বামী চিত্র। স্বামী শব্দটি শুনেই চিত্রের রাগ আরও বৃদ্ধি পায়। তার চোখ লাল বর্ণ ধারণ করে। সে দিহানকে বলে, তুই তাহলে সেই অমানুষ? তোর মাঝে কি মনুষ্যত্ব নেই? নিজের হক অন্য মানুষকে দেশ। তুই স্বামী হওয়ার যোগ্য? চিত্র অনেক চেষ্টা করে নিজেকে সামলাতে পারে না। সে দিহানের কলার ধর ও তাকে টেনে তুলে অনবরত মারতে থাকে। দিহান কোনো প্রতিবাদই করে না। সে মুখ বুজে মার খেতে থাকে। দিহান এক পর্যায়ে বলে, ভাই, আমি আমার ভুল বুঝতে পেরেই এখানে এসেছি। প্লিজ আমাকে আর মেরো না। চিত্র মারতে মারতেই বলে, এখন ভুল বুঝে কি হবে জানোয়ার? দিহানের হাত পা ফেটে রক্ত পড়ছে। এমতাবস্থায় প্রহর বলে, চিত্র, ওকে ছেড়ে দাও। কিন্তু প্রহর, কোনো কিন্তু না চিত্র, ওকে ছেড়ে দাও। আমার কথা আছে ওর সাথে। প্রহরের কথায় দিহানকে ছেড়ে দেয় চিত্র। প্রহর দিহানকে বলে, তোমার আমাকে কিছু বলার আছে? হ্যাঁ প্রহর, তোমাকে অনেক কিছু বলার আছে। বলো। প্রহর, আমি মানছি আমার ভুল হয়েছে। শুধু ভুল না, মারাত্মক ভুল করেছি আমি। তবে মানুষ তো নিজেকে শুধরানোর সুযোগ পায়, তাই না? আমাকে তুমি একটি সুযোগ দাও প্লিজ। একটি বার ফিরে চলো আমার সাথে। আমি তোমাকে রানী করে রাখব। তোমার আর কোনো অযত্ন হতে দিব না। একটি সুযোগ দাও প্লিজ। আমাকে ক্ষমা করে দাও প্রহর। এভাবে ছেড়ে যেও না আমায়। তোমার সাথে থাকবো কেন দিহান? আমাদের সন্তানের কথা ভেবে একটিবার ক্ষমা করো। প্রহর অবাক কণ্ঠে বলে, আমাদের সন্তান? হ্যাঁ প্রহর, ওই সন্তান আমার। যে দিনগুলোতে তোমার সাথে কেউ থাকত না, সে দিনগুলোতে ইরানা ঘুমিয়ে গেলে আমি তোমার ঘরে যেতাম। প্রহর কিছুক্ষণ সময় নিয়ে উত্তর দেয়, আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে মাফ করে দিলাম। ফিরে যাব তোমার সাথে। প্রহরের উত্তরে পায়ের নিচ হতে মাটি সরে যায় চিত্রের। সে কি শুনছে এসব? এত কিছুর পরেও প্রহর আবারও ওই ছেলেটির সাথে ফিরে যাবে? তবে কি প্রহরকে পেয়েও আবারও হারিয়ে ফেললে চিত্র? প্রহরের কথা শুনে দিহানের মুখে হাসি ফুটে। সে আনন্দিত মুখে বলে, প্রহর, তুমি সত্যি বলছো তুমি আমায় ক্ষমা করে দিয়েছ? হ্যাঁ, আমি তোমায় ক্ষমা করে দিয়েছি। প্রহর, আমি যে তোমাকে কি বলে ধন্যবাদ দেব তা জানি না। সত্যিই এত অপরাধের পরও যে তুমি আমায় ক্ষমা করে দিবে আমি ভাবতেই পারিনি। হুম। প্রহর, তুমি তো রাতে খাওনি। তুমি কি কিছু খাবে? দিহান, আমি বাড়িতে যেতে চাই। আমাকে বাড়িতে নিয়ে চলো। হুম থামো, আমি রিকশায় ডাকছি। না, আমি রিকশায় করে যাব না। তাহলে? স্ট্যান্ড থেকে একটি মাইক্রো ভাড়া করে নিয়ে আসো। আমি বসে আছি। আচ্ছা তুমি বসো, আমি আসছি। প্রহরকে বেঞ্চে বসিয়ে দিয়ে দিহান চলে যায় মাইক্রো ভাড়া করতে। যদিও তার কাছে বর্তমানে টাকা নেই, তবুও সে প্রহরের কোনো কথা ফেলতে চায় না বলে ভাড়া করতে চলে গেল। হয়তো কারো থেকে ধার নিবে। অন্যদিকে চিত্র খুব মনোযোগ দিয়ে শুনছিল তাদের দুজনের কথোপকথন। তাদের কথোপকথন তার বুক ফেটে যাচ্ছে। সে তার কষ্টকে প্রকাশ করতে পারছে।
অনেক কষ্টে নিজের অশ্রু আটকিয়ে রেখেছে। প্রিয়জনকে পেয়ে হারানোর যন্ত্রণা অনেক বেশি। চিত্র আজ দ্বিতীয়বারের মতো আবারও হারিয়ে ফেলল তার প্রিয়জনকে। কেন তার সাথেই সবসময় এমন হয়? কেন আল্লাহ প্রহরকে তার ভাগ্যে রাখেনি? প্রহরকে নিজের করে পেলে কি খুব বড় অপরাধ করে ফেলত সে? চিত্রের চিন্তায় ব্যাঘাত ঘটে প্রহরের কথায়। সে চিত্রকে অবাক করে দিয়ে বলে, সবকিছু জেনে কি তুমি বিয়ে করতে পারবে আমায়? চিত্র তাচ্ছিল্যের হাসি হেসে বলে, একটু আগেও যদি তুমি আমায় এই কথাটি বলতে তাহলে কথাটি মানাতো। কিন্তু এখন এই কথা বলার কোনো মানেই নেই। তুমি একটু আগেই তোমার স্বামীকে বললে তুমি তার সাথে ফিরে যাবে। চিত্র এক কথায় উত্তর দাও, বিয়ে করবে আমায়? যদি তুমি চাও আজ এই মুহূর্তে আমি তোমাকে বিয়ে করে নিজের করে নিতে প্রস্তুত। প্রহর। চিত্রের কথায় হাসি ফুটে প্রহরের মুখে। সে তার একটি হাত প্রহরের দিকে এগিয়ে দিয়ে বলে, তবে চলো। দেরি কেন? কোথায় যাব? একে অপরকে নিজের করে নিতে যেখানে যেতে হবে সেখানে। কিন্তু তোমার স্বামী? চিত্র, ট্রেন চলে এসেছে, দ্রুত চলো। পরে তোমাকে সব বলবো, নয়তো দিহান চলে আসবে। চিত্র প্রহরের হাত স্পর্শ করে। একে অপরের স্পর্শে কেঁপে ওঠে দুজনই। তারপর তারা উঠে যায় ট্রেনে। উদ্দেশ্য অতীতকে ভুলে নতুন জীবন, নতুন সংসার। ট্রেনের জানালার পাশে বসে বাহিরের প্রকৃতি অনুভব করছে প্রহর। যেন কতদিনের বন্দি পাখি খাঁচা থেকে মুক্তি পেয়েছে। তার দিকে তাকিয়ে আছে চিত্র। তার চোখের তৃষ্ণা যেন মিটছেই না। সে প্রহরকে জিজ্ঞেস করে, প্রহর, হঠাৎ তোমার এমন সিদ্ধান্তের কারণ কি? কোন সিদ্ধান্ত? এই যে আমার সাথে চলে আসলে কিন্তু তোমার স্বামীকে বললে তার সাথে যাবে। চিত্র, তুমি জানো দিহান কতটা নিম্ন পর্যায়ের একজন মানুষ? তুমি কিভাবে ভাবলে আমি এত কিছুর পর আবারও তার কাছে ফিরে যাব? আমি খুব ভালো করেই জানি ও আমার কাছে ভালো হওয়ার নাটক করছে। আমি কিছু আগেই বুঝেছি। কিন্তু আমি যদি তখন ওকে বলতাম আমি যাব না তাহলে ও হয়তো আমাকে জোর করে নিয়ে যেত। আর তুমি বাধা দিলে তোমাকে মারত। আমি সবকিছু ভেবেই ওই কথাটি বলেছি। প্রহর, ও যদি আবারও তোমাকে নিয়ে যায়? বিয়ে করলে ও আমাকে আর নিয়ে যেতে পারবে না। তুমি আমাকে আবারও ছেড়ে যাবে না তো? ইনশাল্লাহ ছেড়ে যাব না। আমাদের অপূর্ণ ভালোবাসায় পূর্ণতা আনবো এবার। তুমি থাকবে তো আমার সাথে? প্রহরের কথায় নিজের আনন্দকে সামলাতে না পেরে তাকে জড়িয়ে ধরে চিত্র। চিত্রের আলিঙ্গনে প্রহর অদ্ভুত এক অনুভূতির সন্ধান পায়। যে অনুভূতিতে নেই কোনো লালসা, রয়েছে শুধুই ভালোবাসা। অনিশেষ ভালোবাসা। ভাই, আপনি বললেন সামনের বেঞ্চে আছো, কিন্তু কই, ওখানে তো কেউ নেই। সারারাত ঘুম না হওয়ায় সিটের সাথে গায়ে এলিয়ে চোখ বন্ধ করেছিল দিহান। ড্রাইভারের বলা কথায় সজাগ হয় সে। জানালা দিয়ে মাথা বের করে দিয়ে সে দেখতে পারে বেঞ্চে প্রহর নেই। কিন্তু কিছুক্ষণ আগে তো সে প্রহরকে এখানেই রেখে গিয়েছিল। সে ড্রাইভারের উদ্দেশ্যে বলে, ভাই আপনি একটি বসুন, আমি বাইরে থেকে দেখে আসছি। কথাটি বলেই সে গাড়ির গেট খুলে চলে যায়। চারপাশে তন্ন করে সে প্রহরকে খোঁজে, কিন্তু পায় না। পাশে থাকা একটি দেয়ালে সজোরে আঘাত করে সে বলে, ও শিট। আমাকে গাড়ি আনতপ পাঠিয়ে প্রহর আবারও পালিয়ে গেল। এত নিখুঁত অভিনয় করলাম তবুও প্রহর কিভাবে বুঝতে পারল সব? এখন কি করব আমি? প্রহরকে কি এর খুঁজে পাবো না আমি? এত বড় একটা ভুল কিভাবে করলাম আমি? প্রহরকে বিশ্বাস করে একা রেখে যাওয়া উচিত হয়নি আমার। সবেমাত্র মাগরিবের আজান শেষ হয়েছে। ধীরে ধীরে অন্ধকারে ধেয়ে যাচ্ছে আশপাশ। সন্ধ্যা 7টায় তাদের ট্রেন ঢাকায় পৌঁছায়। ট্রেন থেকে নেমে তারা একটি বেঞ্চে বসে। চিত্র প্রহরকে বলে, প্রহর এখন বাসায় যাবে নাকি একবারে বিয়ে করে যাবে? এখন যাব না বাসায়। তাহলে চলো কাজী অফিসে গিয়ে বিয়ে করে ফেলি। কিন্তু তোমার পরিবার? ওসব নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। চিত্র একটি রিকশা ডেকে আনে। তাদের উদ্দেশ্য কাজী অফিস। রিকশায় চিত্রের ঘাড়ে প্রহর মাথা দিয়ে আছে।
এমন একটি সন্ধ্যা যেন চিত্রের কত প্রতীক্ষার ফল। কিন্তু এই সুখ যে তাদের ভাগ্যে নেই তা কি ভেবেছিল তারা? তারা তো খুশি মনে বিয়ে করতে যাচ্ছিল, তবে কেন তাদের উপর এত বড় একটি ঝড় নেমে আসলো? তাদের একে অপরকে পাওয়ার পথে কেন এত বাধা? রিকশা চলছিল তার আপন গতিতে। প্রহর ও চিত্র নিজেদের মাঝে কথা বলছিল। হঠাৎ করে একটি মাইক্রো এসে সজোরে তাদের রিকশাকে ধাক্কা মেরে চলে যায়। মুহূর্তেই ছিন্ন হয়ে যায় তারা দুজন। চিত্র পড়ে যায় পাশে থাকা একটি ইটের উপর। তার মাথা ফেটে যায়। কিন্তু প্রহর পড়ে যায় রিকশার নিচে। পুরো রিকশা তার শরীরের উপর। তার হাত পা সহ বিভিন্ন স্থান থেকে রক্ত পড়ছে। হঠাৎ তার মনে হয় সে তো প্রেগন্যান্ট। সে অস্পষ্ট স্বরে বলে উঠে, চিত্র আমার বাচ্চা। মুহূর্তেই জনগণের ভিড় জমে যায়। প্রহর ও চিত্র দুজনই অজ্ঞান হয়ে গেছে। স্থানীয় মানুষেরা প্রহর ও চিত্রকে ডাক্তারের কাছে যায়। চিত্রের মাথায় সেলাই করে দেওয়া হলে সে মোটামুটি সুস্থ হয়ে যায়। সে সুস্থ হয়েই তার সাথে থাকা সকলকে জিজ্ঞেস করে প্রহরের কথা। সে সবাইকে উদ্দেশ্য করে বলে, ভাই আমার সাথে একটি মেয়ে ছিল, ও কোথায়? ভাই উনি খুব অসুস্থ। উনি চিকিৎসাধীন অবস্থায় আছেন। কথাটি শ্রবণ হওয়া মাত্রই ছটফট করতে শুরু করে সে। তাকে কেউ আটকাতে পারে না। সে দৌড়ে বেরিয়ে যায় কক্ষ হতে। কিন্তু সে জানে না হাসপাতালের ঠিক কোন কক্ষে আছে প্রহর। সে হন্তদন্ত হয়ে প্রত্যেকটি ঘরে প্রহরকে খুঁজতে থাকে। তখনই তার সাথে ধাক্কা লাগে এক অচেনা পুরুষের। চিত্র তাকে বলে, ভাই আপনি কি জানেন প্রহর কোথায়? না ভাই। চিত্র দিশেহারা হয়ে আবারও প্রহরকে খুঁজতে থাকে, কিন্তু খুঁজে পায় না। তখনই তার নজরে আসে একজন নার্স একটি কেবিন থেকে বেরিয়ে আসে। সে দৌড়ে যায় নার্সটির কাছে। সে তাকেও একই প্রশ্ন করে। নার্সটি তাকে বলে, একটু আগে অ্যাক্সিডেন্ট কেসে যিনি আসলেন আপনি কি তার কথা বলছেন? জি আমি তার কথাই বলছি। উনি কি আপনার স্ত্রী হন নাকি বোন? চিত্র কিছুক্ষণ থেমে বলে, সে আমার ভালোবাসা। যেহেতু প্রহর প্রেগন্যান্ট সেহেতু নার্স ভাবে চিত্রই তার স্বামী। সে চিত্রকে বলে, আপনার স্ত্রীর অবস্থা আচমকাজনক। তিনি প্রেগন্যান্ট হওয়ায় তার উপর বেশি প্রভাব পড়েছে। কিছু বলা যাচ্ছে না এখনো। ডাক্তার ভিতরে আছেন। তবে আপনার স্ত্রীকে বাঁচানো গেলেও হয়তো আপনার সন্তানকে বাঁচানো যাবে না। নিজের বাক্যপ্রয়াস শেষ হতেই সেখান হতে প্রস্থান ঘটে নার্সের। নার্সের কথায় পাথরের ন্যায় দাঁড়িয়ে যায় চিত্র। সে আনমনেই বলে, আমার কি ভালোবাসা পাওয়ার অধিকার নেই? আমি কেন আমার ভালোবাসাকে পেয়ে হারিয়ে ফেলব? সব সময় কেন আমার সাথে এমন হয়? আল্লাহ তুমি ভালো করে দাও আমার প্রহরকে। কেবিনের দরজার সামনে গিয়ে দাঁড়ায় চিত্র। প্রহরের মুখের দিকে তাকিয়ে দেখতে পায় এখনো তার ঠোঁটের নিচে রক্ত লেগে আছে। সে নিজের চোখের পানি মুছে বলে, তোমার কিছু হবে না প্রহর। তোমার কিচ্ছু হতে পারে না। তোমার কিছু হলে ভালোবাসাকে পেয়ে হারানোর বেদনায় কুরে কুরে শেষ হয়ে যাব আমি। পেরিয়ে গেছে 5 দিন। এখন প্রহর অনেকটা সুস্থ। আজ হাসপাতাল হতে প্রহরকে রিলিজ দেওয়া হবে। চিত্র প্রহরকে আজ নিজের বাড়িতে নিয়ে যাবে। সে সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়। তার পরনে নীল রঙের একটি পাঞ্জাবি এবং সাদা রঙের পায়জামা। সে রিকশা থেকে নেমে রিকশাওয়ালাকে ভাড়া দেয়। হাসপাতালে প্রবেশের পূর্বে অসাবধানতাবশত তার সঙ্গে একজন ভদ্রলোকের ধাক্কা লাগে। ভদ্রলোকটি বয়স্ক, 50 বছরের কাছাকাছি হবে মনে হয়। তার সাথেই রয়েছে একজন ভদ্রমহিলা। তার বয়সও কম না, হয়তো লোকটির স্ত্রী। সে ক্ষমা চাওয়ার জন্য পিছন ফিরে তাকায়, কিন্তু লোকটি কোনো কথা না বলেই চলে যায়। যাওয়ার সময় সে একবার পিছন ফিরে চেয়েছিল। লোকটির মুখ দেখে চিত্রের খুব চেনা লাগে। চিত্রের অতি সম্মানীয় একজন ব্যক্তির মতো লেগেছে তাকে। তবে তাকে দেখতে পাওয়া সম্ভব নয়, কারণ তিনি আজ থেকে 7 মাস আগেই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছেন।
নিজের মনের ভুল ভেবে বিষয়টিকে পাত্তা দেয় না চিত্র। কেবিনে বসে নার্সের সঙ্গে গল্প করছে প্রহর। প্রহরের যেন কোনো অসুবিধা না হয় সেজন্য চিত্র পার্সোনাল নার্স ঠিক করে রেখেছে। সে কেবিনে গিয়ে হাস্যোজ্জ্বল মুখে প্রহারকে বলে, কি করো? এই তো বসে বসে গল্প করছি। তোমার শরীর কেমন লাগছে এখন? আলহামদুলিল্লাহ ভালো। কিন্তু আমরা যাব কখন? আজ তো রিলিজ দেওয়ার কথা। রিসিপশনে গিয়ে সব কাগজপত্র রেডি করে নিব। তারপর তোমার সকল ঔষধপত্র নিয়ে এসে তোমায় নিয়ে বাড়ি যাব। প্রহর হেসে বলে, আচ্ছা চিত্র, তাড়াতাড়ি যাও। চিত্রপথই তো শেষ হচ্ছে না। কত দূরে তোমার বাসা? প্রহরের প্রশ্নে মুচকি হাসে চিত্র। সে মজা করে বলে, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? চিত্রের গানে হেসে দেয় প্রহর। সেও তার সঙ্গে সুর মিলিয়ে বলে, না না তুমি বলো। অতঃপর তারা দুজনেই হেসে ফেলে। কিছুক্ষণ থেমে চিত্র বলে, প্রহর তুমি জানতে চাও কেন এই পথ শেষ হচ্ছে না? কারণ তোমার বাড়ি দূরে। না। তাহলে? তোমাকে কোনো পরিচয় ছাড়া ঘরে তুলতে চাই না আমি। চিত্রের কথায় মুখ গোমড়া করে প্রহর। সে অভিমানের সুরে বলে, তাহলে নামিয়ে দাও, চলে যাচ্ছি আমি। আমাকে তো আমার কথাটা শেষ করতে দাও। নিজের অর্ধাঙ্গিনী করে ঘরে তুলবার জন্য শহর থেকে দূরে এক কাজী অফিসে যাচ্ছি আমরা। চিত্রের কথায় লজ্জা পায় প্রহর। পুরো রাস্তায় তারা আর কোনো কথা বলে না। 30 মিনিট পরে তারা একটি হোটেলের সামনে পৌঁছায়। রিক্সা ভাড়া মিটিয়ে হোটেলের ভিতরে প্রবেশ করে তারা। রুমের চাবি নিয়ে ঘরে চলে যায়। চিত্র প্রহরের হাতে একটি নীল শাড়ি দিয়ে বলে, প্রহর ফ্রেশ হয়ে শাড়িটি পরে এসো। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে শাড়ি পরে বেরিয়ে আসে প্রহর। তাকে দেখে মুচকি হাসে চিত্র। প্রহর রেডি হয়ে গেলে তারা দুজন চলে যায় কাজী অফিসে। সেখানে আগে থেকেই সবকিছু ঠিক করে রেখেছিল চিত্র। তারা যেতেই তাদের দিকে পেপার এগিয়ে দেয় উকিল। প্রহর চিত্রকে বলে, চিত্র শেষবারের মতো ভেবে নাও, তুমি রাজি তো এই বিয়েতে? আমার মতো একটি মেয়েকে তুমি নিজের স্ত্রী হিসেবে মেনে নিতে পারবে তো? তুমি আমার কাছে নিষ্পাপ, পবিত্র। তোমার গায়ে কোনো কলঙ্ক নেই প্রহর। অতীতকে ভুলে যাও। আজ থেকে আমাদের নতুন জীবনের সূচনা। কিছুক্ষণের মাঝেই তাদের বিবাহ কার্যক্রম সম্পূর্ণ হয়। কত প্রতীক্ষার পর তারা তাদের ভালোবাসাকে নিজের করে পেয়েছে। আজকের মতো খুশির দিন যেন আর নেই তাদের কাছে। খুশিতে আত্মহারা তারা দুজন। অন্ধকার নিশি। বেকনিতে থাকা দোলনায় বসে আকাশের দিকে তাকিয়ে আছে প্রহর। হিমেল হাওয়া ছুঁয়ে দিচ্ছে তার পুরো শরীর। কিছুক্ষণ পর সেখানে উপস্থিত হয় চিত্র। সে এসে প্রহরের পাশে বসে তাকে জিজ্ঞেস করে, মন খারাপ? না। তাহলে কি হয়েছে? এমন চুপচাপ বসে আছো কেন? চিত্র, তোমার কাছে আমার একটি আবদার আছে। রাখবে? তোমার সকল আবদার পূরণ করতে আমি সদা প্রস্তুত প্রহর। চিত্র, আমি প্রেগন্যান্ট। তুমি এ সম্পর্কে সম্পূর্ণ অবগত। যদি এই সন্তানকে নিয়ে নেওয়ার হতো তবে আল্লাহ তো আমাদের অ্যাক্সিডেন্টের সময় নিয়ে নিতে পারত বলো। আমি জানি তোমার পক্ষে তোমার স্ত্রীর জারজ সন্তানকে মেনে নেওয়া সম্ভব না। তবে আমার একটিই আবদার, তুমি এই সন্তানকে নষ্ট করে ফেলতে বলো না। একজন নরপশুর অপরাধে আমার গর্ভে এই সন্তান। কিন্তু এতে তো এই নিষ্পাপ শিশুর কোনো দোষ নেই চিত্র। আমি এই সন্তানকে জন্ম দিতে চাই। জন্মগ্রহণের পর না হয় কোনো অনাথ আশ্রমে রেখে আসব। কিন্তু প্লিজ তুমি এবর্ষণ করতে বলো না চিত্র, প্লিজ। চিত্র, আমি প্রেগন্যান্ট। তুমি এ সম্পর্কে সম্পূর্ণ অবগত। যদি এই সন্তানকে নিয়ে নেওয়ার হতো তবে আল্লাহ তো আমাদের অ্যাক্সিডেন্টের সময় নিয়ে নিতে পারত বলো। আমি জানি তোমার পক্ষে তোমার স্ত্রীর জারজ সন্তানকে মেনে নেওয়া সম্ভব না। তবে আমার একটিই আবদার, তুমি এই সন্তানকে নষ্ট করে ফেলতে বলো না। একজন নরপশুর অপরাধে আমার গর্ভে এই সন্তান। কিন্তু এতে তো এই নিষ্পাপ শিশুর কোনো দোষ নেই চিত্র। আমি এই সন্তানকে জন্ম দিতে চাই। জন্মগ্রহণের পর না হয় কোনো অনাথ আশ্রমে রেখে আসব।
কিন্তু প্লিজ তুমি এ বর্ষণ করতে বলো না চিত্র, প্লিজ। প্রহরের কথায় চিত্রের মুখে আধার নেমে আসে। সে প্রহরকে বলে, প্রহর তুমি কি পাগল হয়ে গেছো? বাচ্চাটিকে তুমি। চিত্রের কথা শেষ করতে না দিয়েই প্রহর বলে, চিত্র প্লিজ তুমি এমন করো না। আর তো মাত্র কয়েকটা মাস, প্লিজ এই কদিন একটু মেনে নাও। প্রহর তুমি কিভাবে ভাবলে আমি তোমাকে বাচ্চা অ্যাবর্ষণ করতে বলবো? আসলে আসলে কি প্রহর? আমাকে কি তুমি দিহানের মতো অমানুষ ভাবো? না তেমন না। তাহলে তুমি কেন বলছো এসব? সন্তান আল্লাহর দান। কত মানুষ একটি সন্তানের জন্য হাহাকার করছে তুমি কি তা জানো না প্রহর? আল্লাহ তোমাকে সন্তান দিয়েছে আর সেই সন্তানকে তুমি অনাথ আশ্রমে রেখে আসতে চাইছ। তার কি মায়ের সাথে থাকার অধিকার নেই প্রহর? চিত্রের কথায় প্রহর বাকরুদ্ধ হয়ে যায়। সে কিছু বলার আগেই চিত্র আবারও বলে, প্রহর একটি কথা শুনে রাখো। তোমার গর্ভের সন্তান শুধু তোমার সন্তান না, সে আমারও সন্তান। তোমাকে বিয়ে করে তোমার দায়িত্ব নেওয়ার সাথে সাথে আমি আমাদের সন্তানের দায়িত্বও নিয়েছি। আর কোনোদিন যেন তোমার মুখে আমি শুনি না যে ও যারজ সন্তান। ও আমাদের সন্তান, আমিই ওর পিতা। পেরিয়ে গেছে 5 বছর। 4 বছর পূর্বেই প্রহর ও চিত্রাঙ্গনের সংসার আলোকিত করে জন্ম হয়েছে এক ফুটফুটে সুন্দর পুত্র সন্তানের। প্রহর ও চিত্রাঙ্গনের নামের সাথে মিল রেখে তার নাম রাখা হয় প্রচ্ছদ চৌধুরী। ফর্সা গায়ের গড়ন তার, অদ্ভুতভাবে তার চোখের মনির রং বাদামি। দুষ্টুমিতে যেন সে পিএইচডি করা। তার সাথে কেউ পারে না। কখনো প্রহর রেগে গিয়ে ছেলেকে বকতে গেলে ছেলের ভুবন ভুলানো হাসিতে তার সব রাগ বিলীন হয়ে যায়। দুপুরের রোদ কমতে শুরু করেছে। দিনটি শুক্রবার। বিকেলের মিষ্টি আবহাওয়া উপভোগ করার ইচ্ছে জাগে প্রহরের মনে। সে ঘরে যায় চিত্রের কাছে। ঘরে গিয়ে বাবা ছেলের কর্মকাণ্ড দেখে মুচকি হাসে প্রহর। চিত্র মেঝেতে উপর হয়ে বসে আছে। প্রচ্ছদ তার পিঠে উঠেছে। তারা দুজনেই খেলায় মেতে উঠেছে। প্রচ্ছদের সঙ্গে চিত্রের সম্পর্ক দেখলে মাঝে মাঝে প্রহরের বুঝতে অসুবিধা হয় যে চিত্র প্রহরের জন্মদাতা পিতা না। চিত্র কোনোদিনই প্রচ্ছদকে নিজের সন্তানের চেয়ে কম ভাবেনি। প্রচ্ছদের কোনো ইচ্ছে অপূর্ণ রাখে না সে। নিজের চিন্তা থেকে বেরিয়ে এসে প্রচ্ছদ ও চিত্রকে বলে, এই আপনাদের খেলা কি শেষ হবে না? চিত্র ব্যস্ততা দেখিয়ে বলে, উফ প্রহর, বিরক্ত করো না তো, আমরা খুব ব্যস্ত। চিত্রের সঙ্গে সাথ দিয়ে প্রচ্ছদ বলে, হ্যাঁ মা, আমরা খেলছি। দেখো বাবা ঘোড়া সেজেছে, আমি ঘোড়ার পিঠে উঠেছি, কি মজা। প্রহর বলে, অনেক খেলা হয়েছে, এখন ওঠো, মা আর একটু খেলি। না বাবা, তোমার বাবার তো কষ্ট হচ্ছে, এখন নেমে যাও, আবার পরে খেলো। আচ্ছা আচ্ছা মা। বলেই প্রচ্ছদ নেমে যায় চিত্রের পিঠ থেকে। প্রচ্ছদ নেমে যেতেই চিত্র বিছানায় উঠে বসে প্রহরকে বলে, প্রহর 1 গ্লাস পানি দিবে? হুম। প্রহর পানি দিয়ে চিত্রের পাশে বসে পড়ে। চিত্র প্রহরকে বলে, কিছু বলবে প্রহর? আজ একটু বাইরে ঘুরতে নিয়ে যাবে? এইটুকু কথা বলতে এত তোড়জোড় করতে হয় পাগলি? যাও রেডি হও। চিত্রের প্রত্যুত্তরে মুচকি হেসে তার বুকে মাথা রাখে প্রহর। এটিই যে পরম শান্তির স্থান। সে চিত্রকে বলে, তোমাকে স্বামী হিসেবে পেয়ে ধন্য আমি। আমি অনেক ভাগ্যবতী যে তোমাকে পেয়েছি। আমার এমন কোনো ইচ্ছে নেই যা তুমি অপূর্ণ রেখেছ। আমি তোমাকে খুব ভালোবাসি চিত্র। প্রচ্ছদ কোথায় তুমি? প্রচ্ছদ? কিছুক্ষণ আগেই একটি পার্কে এসেছে প্রহর, চিত্র ও প্রচ্ছদ। প্রচ্ছদ বাকি সকল বাচ্চাদের সাথে খেলছিল এবং প্রহর ও চিত্র গল্প করছিল। হঠাৎ করে প্রচ্ছদ আইসক্রিম খাওয়ার বায়না করে। চিত্র তার জন্য আইসক্রিম নিতে চলে যায়। অন্যদিকে প্রহর একটু অন্যমনস্ক থাকায় প্রচ্ছদকে ঠিক খেয়াল করে। হঠাৎ করে খেয়াল ফিরতেই সে সামনে তাকিয়ে দেখে প্রচ্ছদ নেই। সে আশেপাশে তাকিয়ে প্রচ্ছদকে ডাকতে শুরু করে, কিন্তু সে প্রচ্ছদের কোনো দেখা পায় না।
প্রহর হতাশ হয়ে বসে পড়ে। এমতাবস্থায় সে প্রচ্ছদের ডাক শুনতে পায়। সে তাকে মামা করে ডাকছে। ডাক অনুসরণ করে তাকিয়ে সে দেখতে পায় মাঠের এক কোণে প্রচ্ছদ দাঁড়িয়ে। তার পাশেই একজন ভিক্ষুক। ছেলের দেখা পেয়ে দৌড়ে গিয়ে সে তাকে জড়িয়ে ধরে। প্রহর প্রচ্ছদকে বলে, প্রচ্ছদ, তুমি আমায় না বলে এখানে চলে এসেছ কেন? মা, ওই আঙ্কেলটাকে দেখো, উনি কত কষ্টে আছেন। ওনাকে দেখে আমার খুব কষ্ট হচ্ছে। তুমি ওনাকে কিছু টাকা দাও না মা। প্রচ্ছদের কথায় ভিক্ষুকটির দিকে তাকায় প্রহর। এলোমেলো বড় বড় চুলগুলো ঘাড়ে এসে পড়েছে। দাড়িও বেজায় লম্বা। ছেঁড়া ঢিলাঢোলা একটি শার্ট পরে আছে সে। চুল ও দাড়ি দেখে মনে হচ্ছে 1 বছর থেকে পরিষ্কার করেনি। প্রহর ভিক্ষুকটির দিকে 1000 টাকার একটি নোট বাড়িয়ে দেয়। ভিক্ষুকটি প্রহরের দিকে তাকিয়ে অবাক কণ্ঠে বলে, প্রহর, তুমি আমায় টাকা দিচ্ছ? আপনি কে? আমার নাম জানলেন কিভাবে? এলোমেলো বড় বড় চুলগুলো ঘাড়ে এসে পড়েছে। দাড়িও বেজায় লম্বা। ছেঁড়া ঢিলাঢোলা একটি শার্ট পরে আছে সে। চুল ও দাড়ি দেখে মনে হচ্ছে 1 বছর থেকে পরিষ্কার করেনি। প্রহর ভিক্ষুকটির দিকে 1000 টাকার একটি নোট বাড়িয়ে দেয়। ভিক্ষুকটি প্রহরের দিকে তাকিয়ে অবাক কণ্ঠে বলে, প্রহর, তুমি আমায় টাকা দিচ্ছ? আপনি কে? আমার নাম জানলেন কিভাবে? ভিক্ষুকটি অদ্ভুত এক হাসি দিয়ে বলে, আমি তোমার নাম জানব না প্রহর? প্রহর আরও একবার ভালো করে পরখ করে ভিক্ষুকটিকে, কিন্তু তবুও সে তাকে চিনতে পারে না। সে বলে, আমি আপনাকে চিনতে পারছি না। আপনি আপনার পরিচয়টা একটু দিবেন প্লিজ? আমি দিহান প্রহর। সামনে থাকা ব্যক্তিটির মুখে দিহান নাম শুনে স্তব্ধ হয়ে যায় প্রহর। এই অভিশপ্ত নামের মুখোমুখি হতে কখনোই চায় না সে। সে ঘৃণা করে এই নামকে। কিন্তু একটি প্রশ্ন খুব ভাবায় প্রহরকে। দিহানের যথেষ্ট অর্থ ছিল, তবুও সে কেন এখন পথের ভিখারি? কই গেল তার অহংকার? প্রহরকে চুপ করে থাকতে দেখে দিহান তাচ্ছিল্যের স্বরে বলে, দিহানকে চিনতে পারোনি প্রহর? আমি সেই দিহান যে তোমার স্বামী ছিল, যেই স্বামী তোমাকে পরপুরুষের হাতে তুলে দিয়েছিল। সেই দিহান আমি। দেখো আজ ভাগ্যের পরিহাস। সত্যিই আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। দিহানের কথায় অবাক হয়ে যায় প্রহর। সে তাচ্ছিল্যের হাসি হেসে বলে, কিভাবে হলো তোমার এই অবস্থা? কোথায় তোমার স্ত্রী ইরানা? ইরানা? ইরানার জন্যই তো আমার এই অবস্থা আজ। বুঝলাম না ঠিক। তুমি সেদিন চলে যাওয়ার পর আমি ইরানাকে দিয়ে তোমার মতো একই কাজ করাতে চেয়েছিলাম, কিন্তু সে ছিল সম্ভ্রান্ত পরিবারের মেয়ে। শিক্ষিত ছিল সে। সে তার মা বাবাকে এই কথা জানায়। তারা পুলিশের কাছে রিপোর্ট দিয়ে আমাকে জেলে ঢুকায়। ছাড়া পেলে কবে? তোমার মা কোথায়? আমি ছাড়া পেয়েছি 1 বছর পূর্বে। আর মা? জেলে থাকতেই একদিন খবর পেয়েছিলাম তার মৃত্যুর। তবে আমার মৃত মায়ের মুখটাও একবারও দেখতে পারিনি। জেল থেকে ছাড়া পাওয়ার পর গিয়ে দেখি আমার বাড়িঘর কিচ্ছু নেই। সেখানে এখন বাস করে অন্য লোকজন। প্রতিবেশীদের কাছ থেকে শুনি মা নাকি নিজের থাকা খাওয়ার জন্য বাড়ি বন্ধক রেখে কিছু টাকা নিয়েছিল। পরে সেই টাকা ফেরত দিতে না পারায় তাকে বের করে দিয়েছে। অন্যায় কখনো চাপা থাকে না দিহান। তোমার অন্যায়ের শাস্তি তুমি ভোগ করছো। তোমার অন্যায় ক্ষমার অযোগ্য। যাই হোক, তুমি বিয়ে করেছ কবে? পালিয়ে আসার পরই বিয়ে করেছি। বাচ্চা হলো কবে? বিয়ের 7 মাস পরে। পালিয়ে যাওয়ার সময় তোমার গর্ভে যে বাচ্চা ছিল সেই বাচ্চা? হুম। কিন্তু? কিন্তু কি? তোমার অ্যাক্সিডেন্টের পরও এ বাচ্চা? প্রহর আশ্চর্য হয়ে বলে, আমার অ্যাক্সিডেন্টের কথা তুমি জানলে কিভাবে? এখন আর সত্য বলতে কোনো বাধা নেই। আমি নিজেই প্ল্যান করে তোমার অ্যাক্সিডেন্ট করিয়েছিলাম। প্রহর অবাকের চরম পর্যায়ে চলে যায় দিহানের কথায়। তবে সবকিছুই সাজানো ছক ছিল? সে রাগান্বিত কণ্ঠে বলে, দিহান, আর কত নিচে নেমেছ তুমি? আমার সাথে তো যা ইচ্ছা তাই করেছ।
কিন্তু এই নিষ্পাপ বাচ্চার কি দোষ ছিল যে তুমি তাকে খুন করতে চেয়েছিলে? আজ ভাগ্য দেখো, যে বাচ্চাকে তুমি পৃথিবীর আলো দেখার আগেই মুছে দিতে চেয়েছিলে, সেই বাচ্চাই তোমাকে দেওয়ার জন্য তার মায়ের কাছে টাকা চাইছে। তোমার অবস্থা আরো খারাপ হবে দিহান। তোমার ভুলের কোনো ক্ষমা নেই, কেউ ক্ষমা করবে না তোমায়। তুমি একজন নিকৃষ্ট মানুষ। প্রহর, এতটুকু জেনেই এমন করছো? জানার তো আরো অনেক কিছু আছে, সেগুলো জানলে নিজেকে সামলাতে পারবে তো। কি জানার আছে আরো? দিহান কিছু বলার পূর্বেই সেখানে উপস্থিত হয় চিত্র। চিত্রকে দেখে চুপ হয়ে যায় দিহান। প্রহর লক্ষ্য করে না চিত্রকে। চিত্রকে দেখেই প্রচ্ছদ উৎফুল্ল হয়ে বলে, বাবা তুমি আমার আইসক্রিম এনেছ? চিত্র হেসে বলে, বাবা এনেছি, কিন্তু তুমি আমাকে পাপ্পা না দিলে আমি এটা দিব না। প্রচ্ছদ চিত্রের গালে চুমু দিয়ে বলে, বাবা এবার দাও। চিত্র প্রচ্ছদকে আইসক্রিম দিয়ে দেয়। সে খুশি মনে আইসক্রিম খেতে থাকে। অন্যদিকে হাতে থাকা আরেকটি আইসক্রিম প্রহরকে দিয়ে চিত্র বলে, প্রহর তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? ওনাকে টাকা দিবে, সেই টাকা তোমার কাছে নেই বলে কি তুমি দাঁড়িয়ে আছো? না চিত্র। তবে? চিত্র ওই লোকটি দিহান। প্রহরের কথায় অবাক হয়ে যায় সে অবাক হয়ে বলে, কি বলছো এসব? ও কোথায় থেকে আসবে এখানে? এই লোকটিই দিহান চিত্র। চিত্র এবার দিহানকে উদ্দেশ্য করে বলে, তুমি দিহান? কোথায় গেল তোমার অহংকার? দিহান কিছু বলার পূর্বেই প্রহর বলে, ওর অন্যায়ের কারণেই ওর আজ অবস্থা। প্রহরের কথায় দিহান বলে, অন্যায়ের শাস্তি শুধু আমি কেন পাবো প্রহর? অন্যরাও তো অন্যায় করেছে, তাদের কেন শাস্তি হলো না? কেন তারা সুখে আছে? দোষী হলেও তোমার মতো দোষী কেউ নেই দিহান। যেই মেয়েটিকে ছোটবেলা থেকে বড় করেছে তাকে দেহ ব্যবসার জন্য বিক্রি করে দেওয়া কি অন্যায় নয় প্রহর? তুমি কি বলতে চাইছো? শুনতে চাও সবকিছু? দিহানের পুরো কথা শ্রবণ হতেই প্রহরের পুরো দুনিয়া উলটপালট হয়ে যায়। যাদের পৃথিবীর সব থেকে বেশি ভালোবাসত তারাই কি তবে আসল অপরাধী? সেদিন ছিল বৃহস্পতিবার। শুক্রবারে প্রহরকে দেখতে যাওয়ার কথা দিহানের। হঠাৎ করে দিহানের কাছে একটি কল আসে। দিহান কলটি রিসিভ করতেই অপর প্রান্ত হতে এক মহিলা বলে, তুমি দিহান বলছো? জি, আপনি কে? কালকের তোমার প্রহর নামক একজন মেয়েকে দেখতে যাওয়ার কথা। আমি প্রহরের চাচি। তোমার সাথে আমার একটি বিষয়ে কথা আছে। জি বলেন। আমি তোমাকে একটি প্রস্তাব দিব। তুমি যদি এই প্রস্তাবে রাজি হও তবে তুমি রাতারাতি বড়লোক হয়ে যাবে। কি প্রস্তাব? তুমি জানোই যে আমরা অত্যন্ত গরিব। আমাদের টানাটানি সংসার। আমরা চাই একটু শান্তিতে জীবনযাপন করতে। আমি কিভাবে সাহায্য করতে পারি? দিহান তোমার একটি বিষয়ে অবগত থাকা দরকার। প্রহর একজন জারজ সন্তান। ওকে আমরা নর্দমায় কুড়িয়ে পেয়েছি। প্রহরের চাচিকে আর কিছু বলতে না দিয়েই দিহান বলে, আমি এমন মেয়েকে কোনোদিনই বিয়ে করব না। আমার পুরো কথাটা শুনো। আপনার আর কি বলার বাকি আছে? তুমি যদি এই প্রহরকে বিয়ে করে কোটিপতি হয়ে যাও, তাহলেও কি তুমি বিয়ে করবে না? আপনি এসব কি বলছেন? তুমি তো প্রহরকে বিয়ে করে তাকে দিয়ে ব্যবসা করাতে পারো। আপনি কি সত্যিই এসব বলছেন? প্রহরের চাচি হেসে বলে, আমরা কি কোনো কারণ ছাড়াই এই 18 বছর ওকে মানুষ করেছি? এই টানাটানির সংসারে একজনকে লালন পালন করা সহজ না। শুধুমাত্র এই সময়ের অপেক্ষায় ছিলাম আমরা। তুমি যদি ওকে বিয়ে করো তাহলে আমাদেরকে তোমাকে 20 লাখ টাকা দিতে হবে। এরপর তুমি ওকে দিয়ে যা ইচ্ছা তাই করো। তুমি কি আমার প্রস্তাবে রাজি? দিহান কিছুক্ষণ থেমে উত্তর দেয়, আমি রাজি। অতঃপর দিহান প্রহরের চাচিকে 20 লাখ টাকা দেয় এবং তাকে বিয়ে করে। বিয়ের 6 মাস পর সে প্রহরকে দিয়ে দেহ ব্যবসা শুরু করে। দিহানের সমস্ত কথা শুনে প্রহরের মাথা চক্কর দিয়ে ওঠে। সে মাথা ঘুরে পড়ে যেতে চায়, কিন্তু চিত্র তার বাহুডোর দ্বারা তাকে আগলে নেয়। চিত্র দিহানের উদ্দেশ্যে বলে,
তারা তো দুজনেই মারা গিয়েছে। তাহলে তুমি কেন বললে দোষীরা সুখে আছে? দিহান অট্টহাসি দিয়ে বলে, ওরা মারা গেছে? সব নাটক ছিল। সব কিছু। ওরা কেউই মারা যায়নি। কিছু লোক দ্বারা ওরা প্ল্যান করে ওই অ্যাক্সিডেন্টের চিন্তা করেছিল। ওরা এখনো জীবিত। সুখে আছে তারা। দিহানের কথা শুনেই চিত্রের মনে পড়ে যায় সেদিন হসপিটালের কথা। সে সেদিন প্রহরের চাচার মতোই একজনকে দেখেছিল, কিন্তু সে জানত প্রহরের চাচা মৃত। তবে কি সত্যিই সেদিন ওই ভদ্রলোকটি প্রহরের চাচা ছিল? চিত্র আবারও দিহানকে বলে, তুমি নিশ্চিত ওনারা জীবিত? হুম। প্রহর চিৎকার করে কেঁদে ওঠে চিত্রকে বলে, কেন সবসময় আমার সাথেই এমন হয় চিত্র? তাদেরকে তো আমি আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসতাম, সম্মান করতাম। ভাবতাম তারা আমার মা বাবার স্থান পূরণ করেছে। সবই তাদের স্বার্থ ছিল চিত্র। সবই স্বার্থ। স্বার্থ ছাড়া কেউই কিছু করে না। চিত্র দিহানকে কিছু টাকা দিয়ে প্রহরকে নিয়ে পার্কের অন্য পাশে চলে যায়। প্রহরকে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা নেই তার মুখে। সে কি বলবে তাকে? জন্মের সময় তার মা বাবা তাকে নর্দমায় ফেলে দিয়ে গেল। তারপর যাদের কাছে এই 18টা বছর মানুষ হলো তারাও টাকার বিনিময়ে তাকে বিক্রি করে দিল। যদি প্রহরকে চিত্র না খুঁজে পেত তবে হয়তো আবারও কোনো নরপশু কবলে পড়ত। সত্যিই কি মেয়েরা ফেলনা? তাদের কোনো জীবন নেই? তাদের ভালোবাসায় কি কেউ নেই? তাদের কেন সবাই সমাজের উচ্ছিষ্ট ভাবে? সকল প্রশ্নের উত্তরই হয়তো অজানা থেকে যাবে। শুধু মনের কোনো এক কোণে জমে থাকবে প্রশ্নগুলো। জানার প্রবল ইচ্ছে জাগবে। চিত্র প্রহরের উদ্দেশ্যে বলে, প্রহর কেঁদো না। কোনো অপরাধীর জন্য তুমি কেন কাঁদবে? তোমার চোখের জলের মূল্য অনেক। এভাবে অপাত্রে ভালোবাসা দিও না। তারা যোগ্য না তোমার ভালোবাসার। চিত্র আমি তো তাদের নিজের মা বাবার চোখে দেখতাম। প্রহর তোমার মা বাবাই তো কোনোদিন তোমার খবরও নেওয়ার চেষ্টা করেনি। আর তারা তো তোমার কেউ না। প্রহর কোনো প্রত্যুত্তর করে না। চিত্র আবারও বলে, প্রহর একটি কথা মাথায় রাখো। সবকিছুর বিচার আল্লাহ করবে। যারা তোমার সাথে এত বড় প্রতারণা করেছ তারা কোনোদিনই সুখে থাকতে পারবে না। অন্যায়ের ফল পাবে তারা। তাদের চরম শাস্তি হবে। আল্লাহ দিবে তাদের সেই শাস্তি। তুমি এসব ভেবো না। এতদিন তোমার হাসিমুখ দিয়ে যেমন আমাদের সংসারকে সুখময় করে রেখেছিলে, এখনো তেমনই থাকো। তোমাকে শুধু হাসিমুখেই মানায়। কান্নামাখা মুক্তমকে মানায় না। প্রহর শক্ত করে চিত্রকে জড়িয়ে ধরে। মা বাবাকে জড়িয়ে ধরেছে দেখে প্রচ্ছদ খেলতে খেলতে দৌড়ে এসে আদরে কণ্ঠে বলে, বাবা আমাকে নেও তোমাদের সাথে। প্রচ্ছদের কথায় মুচকি হেসে তাকে কোলে নিয়ে জড়িয়ে ধরে প্রহর ও চিত্র। তাদের নতুন জীবনের মাঝে যেন আর কোনো ঝড় না আসে এই তাদের প্রত্যাশা। চিত্র প্রহরের কপালে ভালোবাসার পরশ এঁকে দিয়ে বলে, ভালোবাসি তোমায়। তুমি আমার জীবনের পূর্ণতা। আমিও তোমায় অনেক ভালোবাসি, যা কখনোই ভালোবাসায় প্রকাশ করা যাবে না। সমাপ্ত।